তার মানে আপনার মধ্যে ভেজাল আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সিএসএস এর প্রথম ক্লাস ছিল আমাদের, তাই না? সিএসএস করছিলাম, সিএসএস থেকে আমরা কিছু জিনিস, সিএসএস এর প্রথম ক্লাস নাকি মানে এর আগের দিনও একটু দেখছিলাম বোধহয়। আচ্ছা যাই হোক, তো সিএসএস দিয়ে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মার্জিন নিয়ে আলোচনা করছি, আমরা বিভিন্ন প্যাডিং নিয়ে আলোচনা করছি, তারপরে এখানে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সিলেক্টর নিয়ে আলোচনা করব। সিএসএস এর অনেক রকমের সিলেক্টর আছে যেগুলো নিয়ে মনে হয় গত ক্লাসে আলোচনা করা হয় নাই। আমরা একটু দেখি তো কি কি সিলেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। না, কোনো সিলেক্টর নিয়ে তেমন কোনো সিলেক্টর নিয়ে আলোচনা করা হয় নাই। তো আজকে আমরা সিলেক্টর নিয়ে আলোচনা করব। তো সিলেক্টর কি চলেন আমরা দেখি। আচ্ছা, তার আগে গরম লাগতেছে। ওই যে একজন পালাইছে ওইখান থেকে, পালাইছেন কেন? ও আচ্ছা, আমি ভাবছি বন্ধুর সাথে ঝগড়া করে ফেলছেন কিনা, আবার দিয়ে ভেঙে দিল আপনার। ওকে, আচ্ছা, আমরা এখন থেকে কাজ করব। বলছিলাম যে যে কোনো কিছু করতে যাব কি করব, একটা ডিভ নিয়ে কাজ করব, তাই না? ডিভ নিয়ে আমরা ইয়া করব। তো আজকে আমরা একটা ডিভ ট্যাগ নিয়ে নিচ্ছি। এখানে ডিভের মধ্যে একটা ক্লাস ব্যবহার করি, ক্লাসের একটা নাম দেই। ক্লাস কি সেটা তো জানি, গত ক্লাসে সবাই ক্লাস সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, ক্লাস একটা নাম দিলাম, সাপোজ এটার নাম দিলাম বক্স 1, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে? তো অনেকগুলো ডিভ নিব, এটার নাম দিলাম তাই বক্স 1, পরেরটা নিলে দিব বক্স 2, এরকম দিতে থাকি। আচ্ছা, বাট নরমালি আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু এরকম বক্স 1 বক্স 2 দিয়ে কাজ করব না। তখন আমরা কি করব, ওই ডিভের মধ্যে আমরা যেই ধরনের কন্টেন্ট রাখতেছি ওই ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কি রাখা যায়? তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লাস সিলেক্টর দেখছি, গত ক্লাসে আইডি সিলেক্টরও দেখছি, তাই না? এখন আমরা যেটা দেখব সেটা হইতেছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। আচ্ছা, তো প্রথমত এটার মধ্যে কিছু একটা রাখেন। যেমন ধরেন আপনি এখানে একটা h2 ট্যাগ নিলেন, এখানে আপনি আপনার পছন্দ মতো কিছু রাখেন। রাখার জন্য আমরা একটা কাজ করি, লোরাম ইপসামে যাই, এখান থেকে প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি, মানে টাইটেল আর প্যারাগ্রাফ দুইটাই কপি করে নিয়ে আসি। কপি করলাম, এখানে পেস্ট করলাম, একটা h2 নিলাম, p ট্যাগ নিলাম, p ট্যাগ ধরেন এটাই নিলাম। আমরা লোরামও নিয়ে আসতে মানে এখান থেকে শর্টকাট নিয়ে আসতে পারতাম, বাট এভাবে নিলাম আর কি। তো এই অবস্থায় যদি আমরা আমাদের ব্রাউজারে এটাকে রান করে ফেলি তাহলে আমরা দেখব এই হচ্ছে আমাদের টাইটেল আর এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ওকে, তো আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইতেছে সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করা একটা একটা করে। আচ্ছা, প্রথমত আমরা এখন ধরবো হচ্ছে এটার ভিতরে থাকা এইগুলাকে। আমরা কিন্তু এই h2 কে চাইলে একটা ক্লাস দিতে পারি, আবার চাইলে আমরা এই p ট্যাগকে আলাদা একটা ক্লাস দিতে পারি, কিন্তু আমরা সেটা না দিয়ে আমরা কি করব, আমরা বলবো এই বক্স 1 এর ভিতরে যদি কোনো h2 থাকে তাহলে সেটা, আবার বক্স 1 এর বাইরেও থাকতে পারে। ধরেন এইটার বাইরে আরেকটা ডিভ আছে, এই ডিভের মধ্যে আমরা আরেকটা h2 নিলাম, আর এই h2 র আমরা একটা ইয়ে দিই, সাপোজ কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এটার নিচে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এটার মধ্যে লোরামের টেক্সটই রাখলাম সাপোজ। তাহলে দেখেন আমাদের কাছে ডিভ এখন কয়টা? দুইটা। দুইটার মধ্যে কি আছে? দুইটার মধ্যে দুই রকমের কন্টেন্ট আছে। এইটার মধ্যেও একটা h2 আছে, প্যারাগ্রাফ আছে, এইটার মধ্যেও একটা h2 আছে আর প্যারাগ্রাফ আছে। আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমরা যদি চাই যে এই h2 এর কোনো একটা কালার দিতে, তাহলে আমরা কালার দিতে পারবো। আমরা যদি চাই এই p ট্যাগের কোনো কালার দিতে পারবো। কিন্তু আমরা যদি সিএসএস এ শুধু h2 কে কল করি তাহলে কি সমস্যা হবে? সব h2 হচ্ছে সেম স্টাইল পেয়ে যাবে, এটার ক্ষেত্রেও পাবে আবার এটার ক্ষেত্রেও পাবে। ঠিক একই অবস্থা প্যারাগ্রাফের ক্ষেত্রেও ঘটবে। আমরা যদি p ট্যাগকে কোনো স্টাইল দেই তাহলে এখানেও পাবে আবার এখানেও পাবে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে হয় আমরা p ট্যাগকে আলাদা একটা ক্লাস দিয়ে দিব, অথবা আমরা ওর প্যারেন্টকে ধরে কল করব। তো সহজ হচ্ছে প্যারেন্টকে ধরেই করা, কারণ এইখানে আর একটা ক্লাস দেওয়া, এইখানে আবার একটা ক্লাস দেওয়া, h2 কে ক্লাস দেওয়া, এই h2 কে ক্লাস দেওয়া, এই ডিভ কে ক্লাস দেওয়া, এই ডিভ কে ক্লাস দেওয়া, এত ক্লাস দিয়ে কাজ করার দরকার নেই।
যেহেতু আমাদের একটা প্যারেন্ট ডিভ আছে, আমরা এখন ওই প্যারেন্ট ডিভের ক্লাসটা ইউনিক থাকলে আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। তো প্যারেন্ট ডিভের ক্লাসের নাম হচ্ছে box1। এখন আমরা যে কোনো সময় এই box1 কে ধরে ধরে কল করতে পারি। তো আমরা এখন চাচ্ছি h2 কে কালার করতে, এই h2 টাকে কালার করতে। এটার নাম কি? h2। তো এইটা কোন ডিভের মধ্যে আছে আমরা সেটা দেখব, মানে ওর প্যারেন্ট কে সেটা দেখব। তো প্যারেন্ট হচ্ছে box1। আমরা এখন সিএসএস কে বলবো box1 এর ভিতরে যদি কোনো h2 থাকে। এখানে দেখেন box1 কোনটা? এইটা। আচ্ছা, এই ডিভেরও একটা ক্লাস দেই, এটার নাম দিলাম box2। তাহলে দেখেন আমরা যদি বলি box1 এর ভিতরে যদি কোনো h2 থাকে তাহলে কাকে বোঝাবো? এটাকে। আর যদি বলি box2 এর ভিতরে যদি কোনো h2 থাকে তাহলে কাকে বোঝাবো? এইটাকে। বুঝতে পারছি? তাহলে আমরা এখন কি করব? প্যারেন্টকে ধরে কল করব। তো সিএসএস এ আমাদের বলতে হবে যে box1 এর ভিতরে যদি কোনো h2 থাকে। তো আমাদের একটা সিএসএস ফাইল দরকার যেখানে আমরা এই স্টাইলটা করব। কন্ট্রোল এন প্রেস করেন, দেন এটাকে কন্ট্রোল এস দেন সেভ করার জন্য, আর এটার একটা নামকরণ করে দেন style.css। দেন আমরা এন্টার দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এই সিএসএস ফাইলে কাজ করতে পারবো। আর index.html এ অবশ্যই সিএসএস ফাইলকে লিংক আপ করাতে হবে, তাই লিংক, তারপর আমরা এখানে আমাদের style.css কে কল করে দিলাম। এখন আপনি এখানে কাজ করেন। আমরা কাকে কল করব? box1 এর মধ্যে h2। তো আমরা লিখব প্রথমে ক্লাসের নাম, যেহেতু ক্লাস তাই আমাদের কি করতে হয়? ডট। তারপর আমরা লিখব box1 স্পেস, এই ক্ষেত্রে আমরা লিখব স্পেস দেন h2। এই অংশটুকু এখন আমাদের সিলেক্টর। এতদিন গত ক্লাসে বা এর আগে আমরা যখন সিএসএস লিখেছিলাম শুধুমাত্র একটা লিখেছিলাম, আর এখন থেকে আমরা কি করলাম? দুইটা জিনিস লিখলাম। প্রথমে লিখলাম প্যারেন্টের নাম, তারপরে স্পেস দিয়ে চাইল্ডের নাম। এখানে প্যারেন্ট হচ্ছে এইটা আর চাইল্ড হচ্ছে এইটা। কেন? কারণ h2টা box1 এর ভিতরে আছে, যার ফলে এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। এই বিষয়টা আমরা আগেই আলোচনা করছি। এখন দেখেন এই যে স্পেস, এই স্পেসটার মানে কি? সিএসএস এ যখন আপনি সিলেক্টরকে কল করবেন, সিলেক্টরকে কল করার সময় স্পেস দেওয়া মানে হচ্ছে ভিতরে যাওয়া। যেমন আমরা প্রথমে কাকে ধরছিলাম? শুধু এই box1 কে। তাই box1 কে ধরা মানে box1 কে ধরা। স্পেস দিয়ে যদি আমি অন্য একটা ট্র্যাগের নাম বলি তাহলে এর মানে হচ্ছে box1 এর ভিতরে যাও, দেন হচ্ছে h2 টাকে খুঁজে বের করো। তার মানে box1 এর ভিতরে যাবে ব্রাউজার, এটার ভিতরে ঢুকে এইখানে শুরু এখানে শেষ, এর মধ্যে যত h2 পাবে সবগুলোকেই সে ধরবে, ধরে একটা স্টাইল দিবে। কোন স্টাইল? যেটা আমরা লিখব। তো আমরা এখানে এখন স্টাইল লিখতে পারি। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম নিয়ম অনুযায়ী, দেন আমরা এটার মধ্যে এখন দিব। কি দেওয়া যায়? ধরেন আমি একটা কালার দিতে চাচ্ছি। কি কালার? কালারের নাম দেন ধরেন গ্রিন। ঠিক আছে, দিলাম গ্রিন। এখন যদি আমরা সেভ করে ফেলি আর আমাদের ব্রাউজারে রিলোড করে ফেলি তাহলে আমরা দেখব এটার কালার গ্রিন হয়ে গেছে। আচ্ছা, যদি এইটার h2 কে ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডট box2, সরি 12 লিখে ফেলছি, 2 স্পেস h2, মানে box2 এর ভিতরে h2 ট্যাগ। এবার আপনি বলেন কালার হবে ধরেন রেড। সেভ করে দেন আর ব্রাউজারে রিলোড করেন, এটার কালার রেড হয়ে গেছে। এইটুকু বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি পি ট্যাগকে ধরতে চান box1 এর, তাহলে কিভাবে ধরবো? সেম ওয়ে, box1 এর ভিতরে পি ট্যাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডট box1 স্পেস পি ট্যাগ। জি, এইখানে না, এখানে তো আমরা h2 কে কল করছি না, মানে ওই গ্রিন কালারের পর, এটার পরে এটার এই যে দেখেন এখানে box1 এর ভিতরে কাকে ধরছি? h2। এটা হচ্ছে একটা সিলেক্টর, ওর কাজ এখানে শুরু হয়ে এখানে শেষ হবে। এইটার ভিতরে লিখতে হবে কি? শুধু প্রপার্টি। কি লিখবো? প্রপার্টি আর ভ্যালু। এইটার ভিতরে অন্য কোনো সিলেক্টর লিখবো না। সিলেক্টর কোনটা? এইটা। সিলেক্টরের কাজ শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট থেকে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এই সিলেক্টর এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে যখন আরেকটা সিলেক্টরকে ধরবেন তখন আপনাকে আবার আরেকটা সিলেক্টর কিভাবে কল করতে হবে, বুঝতে পারছেন? একই প্রপার্টি চাই দুটো সিলেক্টরে, তিনটা সিলেক্টরে, তখন তো চুজ করা যাবে। একই প্রপার্টি, হ্যাঁ, একই রকম যদি প্রপার্টি থাকে তখন চুজ করা যাবে, তখন সেটাকে গ্রুপিং বলা হয়। আমরা গ্রুপিংটা দেখবো, আজকেই দেখবো। ঠিক আছে, ওকে। আমরা এখানে কি করলাম? box1 স্পেস পি।
এখন পি ট্যাগকে কি করতে চান, ধরেন আমি একটা কালার দিতে চাই, কালার কি দিতে চাই, সাপোজ গ্রে। এবার যদি সেভ করি আর আমার ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবো আমার এটার কালার একটু গ্রে হয়ে গেছে। এবার আসি অন্য বিষয়ে যাওয়ার আগে কালার সম্পর্কে একটু কথা বলা। কালার নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে না? আচ্ছা, কালার কি? আমরা তো কালার সবাই চিনি। তো কালার তৈরি হয় মূলত তিনটা কালারের সংমিশ্রণে। পৃথিবীতে মূল কালার কয়টা? তিনটা, রেড, গ্রিন আর ব্লু। এটা তো সবাই জানি কম বেশি। আচ্ছা, তো জি আসেন। তো আপনার ইমেল ঠিকঠাক করছেন? স্যার সব ডিলিট করে বলেছি, তারপরে বলতেছে স্পেস নাই। তারপর স্পেস নাই বলতেছে? হ্যাঁ রে, ওইখানে খাওয়ায় না। আপনি ডিলিট করছেন, আপনি হচ্ছে ইয়া থেকে ডিলিট করেন নাই, আপনি বোধহয় ওই যে বিন থেকেও ডিলিট করছেন, তারপরেও কাজ করতেছে না। আরে তাহলে তো আপনাদের অফিসে যা যোগাযোগ করতে হবে। আচ্ছা, ভিডিও ভিতরে পাইছি স্যার, দুইটা না তিনটা ভিডিও আছে, কিন্তু মানে পরবর্তীতে যদি কোনো আরো যে দু তিনটা ছিল আপনাকে তো সবই দেওয়া হয়েছে কিন্তু আপনার মেইলেই যাচ্ছে না, এটাই হতেছে সমস্যা। আচ্ছা, আপনি অন্য একটা ইমেল খুলেন, অন্য একটা ইমেল খুলে সেটা দেন, ঠিক আছে? সেটার মধ্যে দিয়ে দিব না। ওকে, যেখানে বলতেছিলাম কালার হচ্ছে মূলত তিনটা, এই তিনটা কালারের সংমিশ্রণে আমরা কালার পাই, রেড, গ্রিন আর ব্লু। তা আমরা আমাদের ওয়েবসাইটে যে কালারগুলো দিচ্ছি, লিখতেছি গ্রিন, গ্রে, রেড, এরকম লিখতেছি, তো সব কালারের নাম তো জানি না। যেমন ধরেন আমি যদি এখানে গিয়ে সার্চ করি বা গুগলের এটার কথাই যদি বলি, আচ্ছা এখানে তো অনেকগুলো কালার নাই, বুঝাতে পারবো না। আমরা এখানে লিখি বার্ডস, বার্ডস লিখে সার্চ করেন, ছবিতে যান, এখানে রং বেরঙের বার্ডস দেখতে পারবেন। আচ্ছা, আমি যদি বলি এখানে যে এই যে ইয়েটা আছে, মাউসটা যে নিয়ে গেছি, এটা কি কালার? হালকা রেড। এখন সিএসএস কে যদি আপনি বলেন হালকা রেড, বুঝবে? বুঝবে না। আচ্ছা, তারপর যদি বলি যে এইটা কি কালার, এটা পার্পল কালার। আচ্ছা, বুঝলাম। এইটা কি কালার? এটা ডিপ ব্লু। এইটা কি কালার? এটা লাইট ব্লু। তাহলে এইটা কি কালার? আচ্ছা, তা আমরা আসলে কালারের নাম এভাবে বলে বুঝাইতে পারবো না, এই জন্য কালারের কোড ব্যবহার করা হয়ে থাকে। কালারের কোড আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ওই যে প্রথমে বললাম রেড, গ্রিন আর ব্লু এর সংমিশ্রণে আনা, সেটাকে বলা হয় আরজিবি কালার মোড। তো আর এর মান হচ্ছে, আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন আর বি হচ্ছে ব্লু। এই রেড, গ্রিন, ব্লু এর সংমিশ্রণে তিনটা কোড পাই আমরা। ওই কোডগুলো আমরা ব্যবহার করি একটা ওয়ে, তবে এটা খুব কম ব্যবহার করব আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে হেক্স কোড। হেক্সা মানে হচ্ছে 6। তো 6টা ডিজিট থাকে প্রত্যেকটা কালারের কোডের, তো মানে 6টা কোডের একটা ডিজিট থাকে। তো ওই কোডটা মূলত আমরা ব্যবহার করব। এখন কোন কালারের কি কোড সেটা আমাদের এখন মুখস্থ করতে হবে না, আসলে মুখস্থ করতে হবে না। সেটা আমরা কি করতে পারি, যেই কালারটা আমার পছন্দ আমি সেই কালারটা কোনো একটা সফটওয়্যার দিয়ে সেই কালারটাকে পিক করতে পারি। কিংবা আমরা যদি গুগলে যাই, আমাদের পছন্দের কালার খুঁজে বের করে এখানে জাস্ট লিখবো কালার পিকার, লিখে সার্চ করলে দেখবো যে এখানে এই যে কালার চলে আসছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার নিয়ে নিতে পারবেন। দেখেন এই যে এখানে হেক্স বলে একটা কথা আছে, দেখছেন? এই যে এখানে 6টা ডিজিট দেয়া আছে। আপনি যেই কালারটা এখান থেকে চুজ করবেন, এই যে এখান থেকে এটাকে মুভ করিয়ে সাপোজ এই কালারটা আপনি চুজ করলেন বা এটাই চুজ করলেন, এইখানে এই যে একটা কালারের কোড পাচ্ছেন, এই কোডটাকে আপনাকে সিএসএস এর ব্যবহার করতে হবে। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, এই কালারের এইটাই হয়ে যাবে। তো আসেন আমরা এটা ব্যবহার করি। গ্রের পরিবর্তে আমরা এই কালার কোডটা দিলাম। অবশ্যই কালারের কোড হচ্ছে 6টা ডিজিটের সাথে একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ না দিলে সিএসএস এ কাজ করবে না, এটা মনে রাখবেন। তবে হ্যাশটা কিন্তু কোড না, কোড হচ্ছে কি এই যে এইটা, আর হ্যাশ আমাদের অবশ্য সামনে দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা যদি আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, সরি এইটা না, এখানে রিলোড করি, তাহলে দেখবো আমাদের প্যারাগ্রাফের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা এইরকম কোড ব্যবহার করব, নাম আসলে কখনোই ব্যবহার করব না। আচ্ছা, এই জায়গাটায় এসে আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারি এখান থেকে যেই কালারটা দরকার। তবে এখান থেকে যদি ব্যবহার করেন, প্রথম দিকে আপনার কালার হচ্ছে যে করাটা, সিলেক্ট করাটা খুব একটা ভালো হবে না। মানে আপনার আমাদের ডিজাইন কনসেপ্ট শুরুর দিকে ভালো থাকে না, কালার কনসেপ্ট শুরুর দিকে ভালো থাকে না, কারণ আপনি মূলত ডিজাইনার না, বা যারা আগে থেকে ডিজাইন করছেন বা প্রচুর ডিজাইন দেখছেন তাদের কথা ভিন্ন। বাট নর্মালি যেটা হয় যে আমরা শুরুর দিকে
এমন এমন কালার পছন্দ করি, ওয়েবসাইটে অনেক কাজ করবেন, আপনি খুব ভালো কাজই করবেন, কিন্তু শুধুমাত্র কালারের জন্য ইউজার মাথা ঘুরে পড়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে আমরা কখনো কালার চুজ করব না। ঠিক আছে, এইখান থেকে চুজ না করে আমরা কি করব, কোনো ওয়েবসাইট ফলো করতে পারি। আর যখন প্র্যাকটিস করব তখনও আমরা একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে flatUIcolors.com। এই ওয়েবসাইটটাতে যাবেন। এই ওয়েবসাইটটাতে কিছু ফ্ল্যাট কালার আছে, এই কালারগুলো চোখে ধরে না। ঠিক আছে, এই কালারগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এটা শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে। ঠিক আছে, প্র্যাকটিসের বাইরে মানে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই কালার ব্যবহার করে কোনো লাভ নাই, কারণ তখন ক্লায়েন্টের পছন্দ নাও হইতে পারে। ক্লায়েন্টের ব্র্যান্ডিং মানে ব্র্যান্ড কালারটাও আলাদা হইতে পারে। সাপোজ ক্লায়েন্টের লোগো হচ্ছে রেড কালারের, ঠিক আছে, যেই রেড এইখানে আছে 2 ধরনের রেড। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি, তো এই রেড ধরেন না অন্য আরেকটা রেড, তখন কিন্তু তার কালার পছন্দ হবে না। তো এই জন্য আমরা এইখান থেকে ক্লায়েন্টের কাজ করার জন্য করব না, আমরা এখানে কাজ করব কখন, যখন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, এইখানেও এসে করতে পারেন, এখান থেকেও কালার পিক করতে পারেন, কিন্তু আপনি উলটপালট কালার নিয়ে নেবেন, যার কারণে তখন আপনার নিজেরই ভালো লাগবে না। এই জন্য এইখান থেকে flatUIcolors.com থেকে এসে কয়েকটা কালারের প্লেট আছে, আপনি আপনার এখান থেকে যে কোনো একটা প্লেট ওপেন করে তারপর হচ্ছে কালার কোড নিয়ে তারপর কাজ করবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা। আর আরেকটা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কালার পিক করা। ধরেন আপনার এই হলুদ কালারটা পছন্দ হয়েছে, এই কালারটাকে পিক করবেন কিভাবে, না এটা এইখানে আছে, না এটা এইখানে আছে, এইখানে আছে, এইখানে কিন্তু ওই হলুদ কালারটা আছে, কিন্তু কোন হলুদ এটা আমরা মিলাতে পারবো না। ঠিক আছে, আমরা কাছাকাছি হয়তো যেতে পারবো এখান থেকে দেখে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি কি করতে পারবো না, পুরোপুরি ম্যাচ করাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা কালার পিকার ব্যবহার করতে পারি। ওই সফটওয়্যার দিয়ে যে কোনো কালার আপনি পিক করতে পারবেন। আর এই সফটওয়্যারটার নাম হচ্ছে পিক্সি। আপনারা যেটা করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন পিক্সি কালার পিকার, এটা লিখে সার্চ করবেন, এই যে দেখবেন nativeware.com, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। খুবই ছোট্ট একটা সফটওয়্যার, পোর্টেবলটা ডাউনলোড করলেই হবে, ইনস্টল করার দরকার নাই। পোর্টেবল ভার্সন আছে, এটা জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে হইছে কাজ। আচ্ছা, এটা এখানে ডাউনলোড হয় না, ওই যে আমার ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে ঝামেলা, ওইদিকে আর গেলাম না। আচ্ছা, যাই হোক, আমি দেখি এখানে থাকার কথা আগে থেকেই, ওয়েব ডিজাইনে যাই তো, আচ্ছা নাই, আচ্ছা না থাকলে নাই, সমস্যা নাই। এই পিক্সি কালার পিকারটা জাস্ট ওপেন করে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন ক্লিক করে। আমি আর ডাউনলোড করলাম না, আপনারা যেটা করবেন জাস্ট 11 KB ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, খুবই ছোট্ট একটা। এটা ডাউনলোড হবে, যখন আপনি কাজ করবেন তখন জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করবেন। এটা সবসময় লাগবে না, খুব কম লাগবে, কারণ আমরা এরকম এই পাখি, রং বেরঙের পাখি খুঁজে বের করে কালার পছন্দ করতে যাব না। প্র্যাকটিস করার সময় আমরা কই যাব, flatUIcolors.com এ যাব। আর যখন আমরা ক্লায়েন্টের টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন আমরা টেমপ্লেটটা একটা সফটওয়্যার ওপেন করব, লাইক ফটোশপ। তো ফটোশপ থেকেই ওই কালার নেওয়া যায়, তখনও পিক্সি লাগে না। জাস্ট পিক্সিটা বললাম যে আমরা যদি কখনো ধরেন ঘুরতে ঘুরতে একটা পাখি পছন্দ হয়ে গেল, পাখির কালারটাই আপনার লাগবে, তখন আপনি পিক্সি সফটওয়্যারটা ইউজ করতে পারেন। পোর্টেবলটা জাস্ট ডাউনলোড করে রেখে দিলেন, যদি কখনো প্রয়োজন পড়ে যে আমি এই কালারই নিব, আমার অন্য কিছু দেওয়া হবে না, তখন আপনি কি করবেন, ওইটা ওপেন করবেন, জাস্ট কালার যেই কালারটা নিতে চাচ্ছেন সেই কালারের উপরে মাউসটা নিয়ে রাখবেন, আর কিবোর্ড থেকে Ctrl-Alt-C প্রেস করবেন, তাহলে কালারের কোডটা কপি হয়ে যাবে। আর কালারের কোডটা যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে কি করবেন, Ctrl-V, কপি পেস্ট। ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম সময় এই ওয়েবসাইটটা থেকে কালার নিব, মানে আমরা যে ক্লাসে থাকবো, বিভিন্ন সময় প্র্যাকটিস করব, তো তখন আমরা এইখান থেকে কালার নিব। আপনারাও বাসায় এখান থেকেই কালার নিয়ে কাজ করেন প্র্যাকটিসের ক্ষেত্রে। আর যখন আমরা কোনো টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন ওই টেমপ্লেটের যে কালার সেটা আমরা ফটোশপ দিয়ে পিক করে নিব। আচ্ছা, তো এখন দেখেন আমরা এইখানে আসি, এইখান থেকে আপনার যেই কালার পছন্দ ওই কালারের উপরে জাস্ট ক্লিক করবেন, ধরেন এটা পছন্দ, এইটা পছন্দ, ক্লিক করবেন, জাস্ট কপি হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেলে তারপরে আপনি পেস্ট করবেন যেখানে দেওয়া দরকার। যেমন রেডের পরিবর্তে আমি এখানে ওই কালারটা দিয়ে দিলাম, হ্যাশ সহ কপি হবে। এবার আপনি যদি এখানে একটা রিলোড করেন তাহলে দেখেন এই যে চলে আসছে। আর যদি আপনি এখানে ওই হেক্স কোড না নিয়ে RGB নিতে চান, সেই ক্ষেত্রে দেখবেন যে কপি ফরম্যাট, এখানে ক্লিক করলে দেখবেন যে RGB ফরম্যাটও আপনি নিতে পারবেন। এই যে দেখেন RGB, ক্লিক করলে RGB চলে আসবে। এবার যেখানে ক্লিক করবেন ওইখান থেকে RGB ফরম্যাটে কপি হবে। যেমন আমি ধরেন এটা ক্লিক করলাম, RGB ফরম্যাটে কপি হয়ে গেছে।
এখন যেখানে এই কালারটা দিতে চাচ্ছেন, যেমন ধরেন গ্রিনের পরিবর্তে দিতে চাচ্ছি, এখানে জাস্ট পেস্ট করে দিব। দেখেন আরজিবি তে কিভাবে লিখতে হয়, আরজিবি দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা এক ধরনের ফাংশন। লিখে কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তার ভিতরে আমরা কালারের কোড বলে দিব। প্রথমটা হচ্ছে রেড, তারপর একটা গ্রিন, তারপর একটা ব্লু, অবশ্যই মাঝখানে কমা থাকতে হবে। এই এবার আপনি সেভ করে আপনার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন, দেখেন এই যে গ্রিনের পরিবর্তে এখন আমরা ওই কালারটা দেখতে পাচ্ছি। তবে আমরা নরমালি আরজিবি তে কাজ করব না, আমরা কাজ করব হেক্স। তো আমরা এই জন্য হেক্স কোড নিয়ে নিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কালার পিক করতে গেলে এখন থেকে আর কালারের নাম বলবো না, কালারের কোড ব্যবহার করব, নাম দিয়ে আসলে হবে না। আচ্ছা, আর দুইটা কালার আমাদের প্রায়ই লাগবে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। আর এই দুইটারই কালার কোড খুবই সহজ। সাদার হচ্ছে আপনার কালার কোড হচ্ছে 6টা F, আর কালোর হচ্ছে 6টা 0। আর কালার কোডের ক্ষেত্রে যখন কোড মানে হেক্স কোড 6টাই একই ডিজিট হয়, তখন আপনি 6টার পরিবর্তে চাইলে 3টাও লিখতে পারেন। ঠিক আছে, এটা আমরা সামনে দেখব, সমস্যা নেই। তো আমরা মোটামুটি কালার নিয়ে কথা বলে ফেললাম, এখানে আমরা বিভিন্ন কালারও ব্যবহার করলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা সিলেক্টরে চলে যাব, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে সিলেক্টরটা দেখলাম এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে আপনার প্যারেন্টের ভিতরে যা আছে সবাইকে ধরা। ঠিক আছে, প্যারেন্টের মধ্যে যত H2 আছে, যেমন এই প্যারেন্টের মধ্যে যদি আমি আরেকটা H2 নেই, এখানে ধরেন আরেকটা H2 নিলাম, এখানে বললাম হ্যালো H2, সেভ করলাম। এখন দেখবেন কি এই হ্যালো H2 যে আসবে সেটাও কিন্তু এই কালার হয়েই আসবে। কারণ কি, কারণ আমরা বলছি আমাদের এই প্যারেন্টের মধ্যে যত H2 আছে সবগুলা। বুঝতে পারছি? আচ্ছা, এটা একটা বিষয় গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অন্য আরেকটা ব্যাপার। এবার আমরা চাইল্ডের ক্ষেত্রে চলে যাব। সো এই ডিভটা থেকে আমি, আচ্ছা এই ডিভ থেকে বের হইলাম না, নতুন নিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করে একটু নিচে নামিয়ে দিলাম। এখানে নতুন একটা ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে বক্স 3। এবার এটার মধ্যে কিছু প্যারাগ্রাফ নিব, পি ট্যাগ, এখানে লেখেন প্যারাগ্রাফ 1, এটাকে লেখেন প্যারাগ্রাফ, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা 5, তারপরেরটা 6, তারপরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 9, তারপরেরটা প্যারাগ্রাফ 10। কি করলাম? সেভ করেন। আচ্ছা দেখেন এখানে আমরা কি করছি, একটা ডিভ নিছি, ডিভের নাম বক্স 3, তার ভিতরে কি আছে, প্যারাগ্রাফ আছে কয়টা, তার বাইরে আবার আরেকটা রাখছে, তাই না? আচ্ছা দেখেন আমরা এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখবো না, তাদের মধ্যে কোনো ডিফারেন্স দেখবো না। 10টা প্যারাগ্রাফ যে আছে 10টাকে কিন্তু আমরা কি একই রকমই দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা বলি বক্স 3 এর মধ্যে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে কিছু একটা ঘটবে, তাহলে কিভাবে লিখব? আমরা জানি ডট বক্স 3 স্পেস পি, তারপর আমরা কি করব, ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার, আর ধরেন ফন্ট সাইজ কত দিব, ধরেন 21 পিক্সেল, সেভ করেন। এখন একটা রিলোড করেন, দেখবেন বক্স 1 এর ভিতরে যারা ছিল সবার ফন্ট সাইজ 21 পিক্সেল হয়ে গেছে, আর সবাই টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, সবাই এখন মাঝখানে। কিন্তু বক্সের বাইরে যেটা সেটাতে আর কাজ করতেছে না, কাজ করার কথাও না, আমরা একটু আগে এখান থেকে সেটা বুঝে আসছি। কোনো কনফিউশন আছে এখানে? নাই। এবার দেখেন এই যে আমি 9টাকে নিয়ে আসলাম, আমি চাচ্ছি না যে বক্স 1 এর এই 9টার মধ্যেই কাজ হোক, আমি চাচ্ছি শুধুমাত্র এই যে স্টাইলটা দিলাম সেটা শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফটার ক্ষেত্রে কাজ করুক। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বলে দিব এই প্যারাগ্রাফটা কয় নাম্বার চাইল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বক্স 3, এই বক্স 3 এর টোটাল কয়টা চাইল্ড আছে? 9টা। তাহলে আমরা চাচ্ছি কি প্রথম প্যারাগ্রাফটার ক্ষেত্রে কাজ করুক, তাহলে প্রথমটা কয় নাম্বার চাইল্ড? 1 নাম্বার চাইল্ড, তো এটাকে বলা হয় ফার্স্ট চাইল্ড। আর এই জন্য আমরা এখানে ব্যবহার করব সুডো এলিমেন্ট।
এই সুডো করার জন্য আমাদেরকে একটা কোলন দিতে হবে, দেন আমরা এখানে লিখব ফার্স্ট চাইল্ড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বক্স 3 এর মধ্যে স্পেস, বক্স 3 স্পেস পি, মানে বক্স 3 এর ভিতরে পি ট্যাগ, আর ওই পি ট্যাগের যেটা যদি ফার্স্ট চাইল্ড হয়, পি ট্যাগ যদি ফার্স্ট চাইল্ড হয়, তাহলে আমরা কি করব? টেক্সট অ্যালাইন সেন্টার করব আর ফন্ট সাইজ আমরা 21 করব। এই অবস্থায় যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে দেখব অন্যগুলোর ক্ষেত্রে এই স্টাইলটা আর পাচ্ছে না, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে পাচ্ছে। বুঝতে পারছি? এবার আমরা যেটা করতে পারি, এইখানে ফার্স্টের পরিবর্তে লিখতে পারি লাস্ট চাইল্ড। এটা যদি ব্যবহার করি তাহলে বুঝতেই পারতেছেন কোনটা হবে বলেন তো? এই যে এটা না, পয়েন্ট কোনটা? 9 নাম্বার। কেন এটা? কারণ এটা হচ্ছে লাস্ট চাইল্ড। ওকে, একটা রিলোড করি। এটা হচ্ছে ডিভের বাহিরে, আমরা বলছি ডিভের ভিতরে যে পিটে লাস্ট চাইল্ড সেটার কথা। ওকে, তার মানে আমরা দেখলাম যে হ্যাঁ 9 এবার কাজ করতেছে। তাহলে ফার্স্ট চাইল্ডকে ধরা যায়, লাস্ট চাইল্ডকে ধরা যায়। এখন মাঝখানের চাইল্ড কেমনে ধরে? তো মাঝখানের চাইল্ড ধরার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে কত নাম্বার চাইল্ডকে ধরতে চাচ্ছি সেটা, অর্থাৎ nth। ঠিক আছে, আমরা যারা ম্যাথমেটিক্সে একটু পড়াশোনা করছেন অল্প অল্প, তারা এই nth মানেটা হয়তো বুঝেন। ঠিক আছে, nতম পদ এরকম অনেক কিছু দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক ধারা টারা, অনেক আগের ঘটনা। ক্লাস 9 এ সবাই পড়ে নাই? সবারই ছিল নাকি শুধু হায়ার ম্যাথে ছিল? আচ্ছা, নরমালি। আচ্ছা, আমার যেটা মনে পড়ে যে হায়ার ম্যাথে শুধু থাকে আর জেনারেল ম্যাথে হচ্ছে, আচ্ছা সেটা জানি না। আচ্ছা আচ্ছা, অল্প একটু দিছে, তাহলে সবার জানার কথা টুকিটাকি, যারা ওই অল্প একটু পড়ছেন। আচ্ছা, তো যাই হোক, আপনার nতম পদ আপনাকে বলতে হয়, এখানে হইতেছে nতম চাইল্ড আপনাকে বলতে হবে কত নাম্বার চাইল্ডকে ধরবেন। আর এইটা বলার জন্য এখানে এক্সট্রা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ এইখানে আপনি এখন নাম্বার বলবেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এইখানে যদি বলে দেন 3, তাহলে দেখবেন 3 নাম্বার। যদি আপনি লেখেন 5, তাহলে দেখবেন 5 নাম্বার। বুঝতে পারছি? এখানে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হইতেছে অড কিংবা ইভেন। তো আমরা এখানে লিখতে পারি অড। ঠিক আছে, এখন দেখবেন শুধু অড নাম্বারগুলো হচ্ছে, দেখেন 1 3 5 7 9। ঠিক আছে, আবার আমরা এখানে লিখতে পারি ইভেন। তাহলে এখানে বুঝতেই পারতেছেন এখন কি ঘটবে, শুধুমাত্র জোড় সংখ্যাগুলা হচ্ছে যে ঘটবে। ঠিক আছে, তো আমরা দেখলাম কিভাবে আমরা ডিসেন্ডেন্ট চাইল্ড ধরতে পারি সবগুলাকে। আবার আমরা দেখলাম যে কিভাবে আমরা নির্দিষ্ট কোনো একটা চাইল্ডকে ধরতে পারি। আবার আমরা দেখলাম কিভাবে আমরা অডকে ধরতে পারি, কিভাবে আমরা ইভেনকে ধরতে পারি। আমরা কিন্তু জাস্ট সিলেক্টর দেখতেছি, সিলেক্টর শিখতেছি। এই কাজগুলো আমরা হয়তো ক্লাস দিয়েও করে ফেলতে পারতাম, যাকে দরকার তাকে একটা ক্লাস দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম। এইরকম চিন্তা অনেকের মাথায় অলরেডি আসছে হয়তো। মূলত ক্লাস দিয়েও করতে পারবো, বাট আমরা এখন কি করতেছি, ওয়েগুলো দেখতেছি কত ভাবে করা যায়। আমরা ক্লাস দিয়ে করতে পারি, চাইল্ড দিয়ে করতে পারি, আইডি দিয়ে করতে পারি, আমরা ডিসেন্ডেন্ট দিয়ে করতে পারি, তারপরে কোনো চাইল্ড নাম্বার দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হইতেছে নিজের চাইল্ড। এতক্ষণ পর্যন্ত ডিসেন্ডেন্ট মানে ভিতরে যা আছে, উত্তরাধিকার সূত্রে যারা পাইছে সবাইকে ধরা হয়েছে এইখানে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হইতেছে শুধু চাইল্ড সিলেক্টর। এখন শুধু চাইল্ড সিলেক্টর আবার কাকে বলে চলেন দেখি। এবার আমরা পাশাপাশি একটা ডিজাইন মানে একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করব আর অন্য কিছুও করব। এটার জন্য আমরা কি করলাম, একটা ডিভ ট্যাগ নিলাম। এইখানে ডিভ ট্যাগ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স 4। এইটার মধ্যে আমি একটা h2 ট্যাগ নিলাম, এইখানে লিখলাম হচ্ছে the article। সেভ করেন, কন্ট্রোল এস, ব্রাউজারে এসে একটা রিলোড করেন, দেখেন এই যে এখানে দ্য আর্টিকেল বলে কিছু একটা আসছে। এবার আমরা একটা প্যারাগ্রাফ নিব এখানে। সো একটা পি ট্যাগ নিয়ে আমি লিখলাম লোরাম, সেভ করেন, ব্রাউজারে একটা রিলোড করেন, দেখেন এই যে আসছে। এবার ধরেন আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ কেন নেয় সবাই জানি, এখানে কি দিতে হয়, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, মানে লিংক আমাদের কাছে নাই, হ্যাশ দিয়ে রাখলাম, পরে দরকার পড়লে বসাবো। এইখানে লেখেন ধরেন সাপোজ রেজিস্টার নাও, সেভ করলাম।
ব্রাউজারে একটা রিলোড করেন। তো দেখেন এই যে সবকিছু আসছে। এবার শুধু এইটুকু নিয়ে আমরা একটু কাজ করবো, এই ডিফটাকে নিয়ে। প্রথম কাজ হচ্ছে এই ডিফটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সাপোজ এইটা। তো এটা এই জন্য কপি করে নিলাম। style.css এ এসে ডিভের নাম ধরে কল করেন। ডিভের নাম কি? box4। এবার বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এইটা। সেভ করে ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ভিতরে কালারগুলো প্রায় মিলে যাচ্ছে, তাই কালার চেঞ্জ করা উচিত। সাপোজ আমি এখানে সাদা কালার দিব, তাই আমি এখানে লিখলাম ভিতরে যা কিছু আছে সবকিছুর কালার হবে সাদা। সাদার ডিজিট বলছিলাম কি 6টা এফ। তো সবগুলো ডিজিট একই রকম না, এই জন্য আমরা চাইলে 3টা দিলেও পারবো। আচ্ছা, সেভ করলাম, একটা রিলোড দিব। দেখেন সাদা হয়েছে। আমরা কাকে কালার দিছি? box4 কে কালার দিছি, মানে হচ্ছে box4 এর ভিতরে যা কিছু আছে সবারই ওই কালার পাওয়ার কথা, কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ওই কালারটা দেখেন পায় নাই। কারণ অ্যাঙ্কর ট্যাগ ডিফল্ট ভাবে এই ব্লু কালার ধারণ করে থাকে এবং এটার উপরে বেশি জোর থাকে। তাই অ্যাঙ্কর ট্যাগের কালার চেঞ্জ করতে হলে অ্যাঙ্কর ট্যাগকেই বলতে হবে, ঠিক আছে? অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন কি কিছু ঘাওরা থাকে, ঘাটতারা। তো হচ্ছে যে ধরেন আপনি বাসার একজনকে গিয়ে দাওয়াত দিচ্ছেন, যে হচ্ছে যে তোমাদের বাসার সবার আগামী শুক্রবারে দাওয়াত। তো হচ্ছে যে তাকে আলাদাভাবে দাওয়াত দেয় নাই, সে যাবে না। তো ওর ব্যাপারটা এরকম, ওকে আলাদাভাবে দাওয়াত দিতে হবে। তো ওকে আলাদাভাবে দাওয়াত দেওয়ার জন্য কি করবেন? আলাদাভাবে কল করবেন। কিভাবে কল করবেন? box4 এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে ডট box4 স্পেস এ ট্যাগ। তারপর আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন এবার কি কালার দিতে চান সেটা আপনি দেন, হ্যাশ FFF। এখন একটা রিলোড করেন, দেখেন এখন হয়েছে, দাওয়াত পাইছে। এখন বেহায়ের মতো চলে যাবে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি আমাদের এই ডিপটার উইথ কিছুটা কম হোক। তো উইথ কমানোর জন্য আমরা এই ডিভে আবার চলে আসতে পারি এবং এটার একটা উইথ দিতে পারি। কোনটা? কোনটার মধ্যে? এই যে এখানে। আচ্ছা, আমরা দেখি এখানে ইম্পর্টেন্ট লিখলে হয় কিনা। আচ্ছা, ইম্পর্টেন্ট নিয়ে যদিও আমরা এখনো কথা বলি নাই, ঠিক আছে? আমরা এখানে লিখবো এরকম, স্যার এখানে লিখবো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার যদি আমরা একটা রিলোড করি, দেখেন তাও হয় নাই, ঠিক আছে? মানে এটা ঘাওড়া তো ঘাওড়াই, জাত ঘাওড়া, ঠিক আছে? আচ্ছা, আমরা Ctrl Z দিয়ে আগের জায়গায় ফিরে আসি। আচ্ছা, এখানে একটা উইথ দিব। উইথ দিলাম ধরেন 40%, এরকম একটা উইথ দিলাম। 40% মানে স্ক্রিনটা যতটুকু, অর্থাৎ আপনার সেটার অর্ধেক, বডির অর্ধেক উইথ পাবে। অর্ধেক না, মানে 100 ভাগের 40 ভাগ পাবে। হ্যাঁ, অর্ধেকের কম। তো এই যে দেখেন আমাদের কাছে কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চাই পুরো ডিপটা মাঝ বরাবর আসুক। তাহলে কি করতে হবে বলেন তো? কি সেন্টার? ডিভেলেন সেন্টার, রাইট, তাই না? মার্জিন অটো। তো ডিভেলেন সেন্টার বলে কিছু নাই। আমরা গত ক্লাসে দেখছিলাম, গত ক্লাসে আমরা কি করছিলাম? একটা বক্সকে মাঝখানে আনছিলাম কিভাবে? ডিভেলেন সেন্টার করে। কি করে? মার্জিন অটো করে। তো আমরা এই ডিপটাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসব। আর মার্জিন অটো কাজ করে শুধু ডানে বামে, উপরে নিচে মার্জিন অটো কাজ করে না। কেন? কারণ উপরে নিচে কোনো অটো সিস্টেম নাই। কারণ এটা তো স্ক্রল হতে থাকবে, যত কন্টেন্ট বাড়বে তত আসতে থাকবে। তাই উপরে নিচে অটো হবে না, ডানে বামে অটো হইতে হবে। তার উপর আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে অবশ্যই যাকে আপনি ডানে বামে মার্জিন অটো করে মাঝখানে আনতে চাচ্ছেন তাকে ব্লক এলিমেন্ট হইতে হবে। কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। ডিভ কি একটা ব্লক এলিমেন্ট না? হ্যাঁ, ডিভ একটা ব্লক এলিমেন্ট, দেখেই তো একটু আগে পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, যার ফলে আমরা হচ্ছে যে এটাকে ব্লক করার দরকার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই যার মাঝখানে নিবেন তার চেয়ে ছোট হইতে হবে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত কিন্তু যার মাঝখানে নিবেন তার চেয়ে ছোট ছিল, পুরোটা জুড়ে ছিল। তো পুরোটা জুড়েই যদি থাকে তাহলে মাঝখানে আসার তো আর কোনো মানে হয় না, পুরোটা জুড়েই তো আছে। আচ্ছা, তো যদি মাঝে নিয়ে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এটাকে অবশ্যই ছোট রাখতে হবে, পুরোটা জুড়ে থাকলে হবে না। যদি আপনাদেরকে একটা দিয়ে দেয়, টিপস দিয়ে দেয়, যদি আপনাকে কেউ কোনোদিন বলে তুমি আমার বুকের মাঝখানে আছো, তাহলে বুঝবেন আপনার জায়গা কম। যদি বলে বুকের পুরোটা জুড়ে আছো, তাহলে বুঝবেন ঠিক আছে। তো হচ্ছে অবশ্যই মাঝখানে আনতে হলে ছোট হইতে হবে। আচ্ছা, এবার এখানে লেখেন
মার্জিন প্রথমে উপরে নিচে দিব, উপরে নিচে আপাতত কি দিলাম 0। এবার লেখেন অটো, এবার সেভ করেন, একটা রিলোড করেন, এই যে দেখেন চলে আসছে। এবার উপরে নিচে যে আমরা 0 দিছি, এইখানে যদি চান উপরে নিচে মার্জিন হবে তাহলে আপনি আপনার মতো দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম 100 পিক্সেল, তাহলে উপরে আর নিচে 100 পিক্সেল করে হবে, আর ডানে বামে অটো থাকবে। এখন যদি রিলোড করি তাহলে দেখবো এই, কিন্তু তারপরও দেখে ঠিক একটা সুন্দর লাগতেছে না, বলেন তো কেন? প্যাডিং এর জন্য, কারণ একদম লেগে লেগে আছে। এই জন্য আমরা কি করব, এটার মধ্যে একটা প্যাডিংও দিয়ে দিব। আমরা বলবো তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে সাপোজ 40 পিক্সেল। আমরা এই প্যাডিং এর ব্যাপারটাও গত ক্লাসে দেখছি, দুইটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে প্রথমটা উপরে নিচে, তারপর একটা ডানে বামে। এবার একটা রিলোড দিলে আমরা দেখবো যে এবার দেখতে খানিকটা মানে ভালো লাগতেছে। ওকে, ভালো কথা। এবার কাহিনী করব। কি কাহিনী? প্রথম কাজ হইতেছে আমরা এই যে বাটনটা আছে না, এই বাটনটাকে নিয়ে এবার একটু কাজ করব। মানে এটা তো অ্যাঙ্কর ট্যাগ, এটা বাটন না, কিন্তু আমরা এটাকে এখন বাটন বানাবো কিভাবে? আমরা এই অ্যাঙ্কর ট্যাগকে বলবো যে তোমার টেক্সট ডেকোরেশন হবে নান। এটা করলে কি হয়? নিচের আন্ডারলাইনটা চলে যায়, এটাও আমরা গত ক্লাসে দেখছি। এবার আমরা একটা বর্ডার দিব, এটাকে বলবো বর্ডার। এটা হচ্ছে একটা প্রপার্টি, এখানে 3টা ভ্যালু দিতে হবে। কয়টা? 3টা। প্রথমটা হচ্ছে বর্ডারটা কি ধরনের। বর্ডারটা হতে পারে সলিড, হতে পারে ড্যাশড, হতে পারে ডটেড, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি সলিড। তো আমরা এখানে লিখলাম হচ্ছে সলিড। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডটেড, ঠিক আছে? তো আমি আপাতত এখানে ব্যবহার করলাম কি সলিড। এরপর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এবার এটার মধ্যে বলবেন এটার সলিড তো পরে লিখবো, আমি উল্টা লিখছি। আমরা প্রথমে লিখবো কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে। এরপরে আপনি একটা কালার দিবেন, কালারটা কি কালার হবে? তো বর্ডারের কালারও আমরা চাচ্ছি সাদা হবে, তাই 3টা দিলাম। তো প্রথমটা হচ্ছে আমাদের বর্ডারটা কতটুকু মোটা বা চিকন হবে। এই 1 পিক্সেলের জায়গায় যদি 10 পিক্সেল দেন বর্ডারটা মোটা হবে, আর বর্ডারটা তারপরে কি ধরনের হবে, আর শেষে হচ্ছে কি কালার হবে। তো আমরা সেভ করে দিতে পারি আর একটা রিলোড করতে পারি। তো দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। বর্ডার চারপাশেই দেওয়া যায়, আমরা এখানে শুধু বর্ডার লিখছি বলে চারপাশে আসছে। যদি এখানে লিখতাম বর্ডার টপ, তাহলে আমরা দেখতাম বর্ডারটা শুধুমাত্র উপরে আসছে। যদি লিখতাম বটম তাহলে নিচে আসতো, যদি লিখতাম রাইট তাহলে ডানে, আর যদি লিখতাম লেফট তাহলে কই যাইতো? বর্ডারটা যেত বাম পাশে। বুঝতে পারছি? তার মানে আমরা যদি কখনো আমাদের এরকম প্রয়োজন পড়ে যে ডানে বামে কোথাও বর্ডার দিতে, তাহলে আমরা এইভাবে দিতে পারবো। আচ্ছা, কিন্তু আমাদের এখন উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য চারপাশে বর্ডারটা থাকুক, তাই আমরা এখানে চারপাশে বর্ডারটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আসছে, কিন্তু এটাকে ঠিক বাটন বাটন লাগতেছে না। কি কারণে লাগতেছে না? প্যাডিং এর কারণে। কারণ ভিতরে কোনো স্পেস নাই, মনে হচ্ছে এটা ধরে রাখছে। তো এরকম যাইতে যেন ধরে না রাখে, তাই কি করব আমরা এখানে একটা প্যাডিং ব্যবহার করব। তাই আমরা এখানে গিয়ে বললাম যে তোমার একটা প্যাডিং হবে। প্যাডিং উপরে নিচে দিলাম ধরেন 10 পিক্সেল, আর ডানে বামে দিলাম হচ্ছে 25 পিক্সেল। এবার একটা রিলোড করেন, এবার দেখেন এটা বড় হয়ে গেছে। এবার একটা কাহিনী হয়েছে, প্যাডিংটা হওয়াতে এটার সাথে এটার গ্যাপ কমে গেছে না? আমরা এই গ্যাপটা এখন বাড়াইতে চাই কিসের মাধ্যমে? মার্জিনের মাধ্যমে, নট প্যাডিং। এখন যদি প্যাডিং দেই এটাকে উপরে, তাহলে কি এটা আরো বাড়বে উপরের দিকে? আমরা চাই কি স্পেসটা কই তৈরি হবে? বাটনের বাহিরে, না মাঝখানে না। মাঝখানে দিলে তো হচ্ছে এটা আরো বড় হবে। তো আমরা কি চাই? বাটনের বাহিরের অংশে চাচ্ছি। তার মানে আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে মার্জিন। কিন্তু এই ক্ষেত্রে মার্জিন দিলে কাজ করবে না। মার্জিন, আচ্ছা মার্জিন তো শুধু উপরে দিব, তাই লিখলাম হচ্ছে মার্জিন টপ, ঠিক আছে? আচ্ছা, তা মার্জিন টপ কত দিব? ধরেন আমরা এখানে দিলাম 15 পিক্সেল, ঠিক আছে? এখন একটা রিলোড করেন, পাইছে? 1 পিক্সেলও পায় নাই। এটার কারণ কি? আমরা এইখানে একটা পি ট্যাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এটা হইতেছে একটা অ্যাঙ্কর ট্যাগ। পি ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তো যখন আপনি এই
পি ট্যাগকে মানে অ্যাঙ্কর ট্যাগকে দিয়ে ধাক্কা দিব, অর্থাৎ আমরা পি ট্যাগের এখানে যদি দেখেন পি ট্যাগকে যদি আচ্ছা এখানে দেখাই, না দেখালে বুঝবেন না। ধরেন আমি এখানে মার্জিনটা তাকে দিছি, অ্যাঙ্কর ট্যাগকে দিছি না, এইটা না দিয়ে যদি আমি পি ট্যাগকে ধরতাম, এখানে আমরা যদি বলতাম ডট বক্স 4 স্পেস পি ট্যাগ, মানে বক্স 4 এর মধ্যে কি আছে, পি ট্যাগ আছে। ওকে যদি বলতাম তোমার মার্জিন বটম হবে 15 পিক্সেল, সরি 15 পিক্সেল, এই ক্ষেত্রে দেখেন কোনো সমস্যা হয় নাই। ও তারপরেও হচ্ছে, দেখি তো দাঁড়ান, সেভ হয়েছে তো, আচ্ছা বুঝছি, আরো বাড়াইতে হবে। 15 পিক্সেল আগেই ছিল, এই জন্য বাড়াইতে হবে। ধরেন 35 পিক্সেল, এবার একটা রিলোড করেন, দেখেন এবার পাইছে। আচ্ছা 15 পিক্সেল যে আগেই ছিল সেটা কিভাবে দেখব? ধরেন এই প্যাডিংটা বাদ দেন, এই যে এটা বাদ দেন, এটাও বাদ দেন, এখানে একটা রিলোড করেন, দেখছেন এখানে একটা গ্যাপ ছিল না, এই গ্যাপটাকে কে ঢেকে ফেলছে? ওই যে প্যাডিংটা ঢেকে ফেলছে। আচ্ছা তো এই জন্য 15 পিক্সেল আগে থেকে ডিফল্ট ছিল। কিছু কিছু ট্যাগ থাকে যাদের আগে থেকেই কিছু মার্জিন থাকে, যেমন এই যে দেখেন H2 থেকে P ট্যাগের একটা গ্যাপ দেখছেন, এখানে H2 এর একটা মার্জিন আছে, আবার P ট্যাগের উপরে একটা মার্জিন আছে, অর্থাৎ H2 এর নিচে একটা মার্জিন, P ট্যাগের উপরে একটা মার্জিন, দুইটা মিলে। হ্যাঁ আপনি চাইলে এগুলো সব বাদই দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা একটু পরে না, বলছি যখন এখনই দেখায় ফেলি। প্রত্যেকটা না, মানে ম্যাক্সিমাম ব্লক এলিমেন্টের H1 থেকে H6 P ট্যাগ, এছাড়াও আরো কিছু ট্যাগ আছে যেমন ইউ ট্যাগ, ঠিক আছে। তো এইসব ট্যাগের কিছু ডিফল্ট মার্জিনাল প্যাডিং থাকে, ঠিক আছে। তো ইউ ট্যাগের থাকে প্যাডিং, আর এই যে H1 থেকে H6 এগুলোর মার্জিন থাকে। তো এই তারপরে বডি ট্যাগ, এগুলোর একটা মার্জিন থাকে। যেমন আপনি দেখবেন বডির মধ্যে এই যে দেখেন উপরে এই যে কিছু অংশ দেখছেন, এই যে এই পাশে ফাঁকা, আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি যদি একটু ছোট করি, দেখেন এই যে এই পাশে দেখছেন কিছু ফাঁকা, এগুলো হইতেছে কিন্তু বডি ট্যাগের মার্জিন, এগুলো কিন্তু ডিফল্ট থাকে, এবং ডান পাশেও থাকে, উপরেও অল্প একটু থাকে, নিচেও থাকে। তো আপনার এই যে মার্জিনগুলো থাকে বডি ট্যাগের বা অন্যান্য যত মানে ট্যাগেরই আছে না কেন, মানে যেমন H থেকে H6 H1 থেকে, তারপরে হচ্ছে P ট্যাগ, ইউ ট্যাগ, সরি ইউএল ট্যাগ, ইউ ট্যাগ না ভুল বলছি। তো হচ্ছে এই ট্যাগগুলো যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, সেগুলো বাদ দেওয়ার জন্য আমরা এদেরকে আলাদাভাবে কল করতে পারি, কল করে বলতে পারি তোমার মার্জিন 0 হবে। এটা করবেন একদম উপরের দিকে, ঠিক আছে। এখানে কল করে বলতে পারেন H1 ট্যাগ তোমার মার্জিন, আচ্ছা H1 তো আমরা লিখি নাই আজকে, এখানে লিখলাম H2 ট্যাগ তোমার মার্জিন হবে কি 0। এখন দেখবেন কোনো H2 ট্যাগের মার্জিন থাকবে না, না এইটা না এইটা না এইটা। একটা রিলোড করেন, দেখেন সবগুলার কি মার্জিন কমে আসছে, এই যে দেখেন উপরে উপরে এগুলো সব মার্জিন কমে আসছে। আবার আপনি ধরলেন H3 ট্যাগ, H3 এটাকেও বললেন কি মার্জিন 0 হবে। এটাও আরেকটা ঝামেলা। এখন এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরে, বডিকে ধরে বলবেন তোমার মার্জিন 0 হবে, H6 কে ধরে বলবেন, ঝামেলা না? এই জন্য আমরা কল করব ইউনিভার্সাল সিলেক্টর, এটাকে বলা হয় স্টার। এই ইউনিভার্সাল সিলেক্টরকে ধরা মানে হচ্ছে যত ট্যাগ আছে সব ট্যাগকে ধরে ফেলা। এবার আপনি জাস্ট বলবেন সকল ট্যাগের মার্জিন হবে 0। এর মানে হচ্ছে যত ট্যাগ আছে সবার ডিফল্ট মার্জিন আমি উপরে কি করে দিলাম, 0 করে দিলাম। এবার আমার প্রয়োজন অনুযায়ী যাকে আমার মার্জিন দেওয়ার দরকার পড়বে তাকে আমি দিব, যাকে দেওয়ার দরকার পড়বে না তাকে আমি দিব না। সো এখন আপনি যদি রিলোড করেন তাহলে ডিফল্ট কোনো মার্জিন পাবেন না, দেখেন সবগুলোর সাথে সবগুলা লেগে আছে। এখন বলতে পারেন এই দুইটার মাঝখানে তো গ্যাপ কেন, বলেন তো কেন? এদের মাঝখানে তো ওই যে ওরা আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো দেখেন আপনার অন্য মাঝখানে কিন্তু গ্যাপ কিন্তু কমে গেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমাদের উদ্দেশ্য হইতেছে যে আমরা এটা আসলে করতে চাই না, আমরা চাই হচ্ছে আপনার যেখানে যেখানে আপাতত একদম লেগে লেগে আছে, দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা এখানে কি করতে চাই, মার্জিন আপাতত কি রাখতে চাই। হ্যাঁ যাকে রাখতে না চান তাকে আলাদা দিয়ে নিবেন, এটাই তো বললাম, ঠিক আছে। এখন ধরেন আমরা চাচ্ছি সবগুলা H2 ট্যাগের নিচে একটা মার্জিন থাকুক, এটা আমরা চাচ্ছি, তাহলে কি করব, এখানে H2 ট্যাগকে কল করব, কল করে বলবো প্রত্যেকটা H2 ট্যাগের মার্জিন বটম হবে 15 পিক্সেল। এখন দেখবেন H2 ট্যাগগুলা, শুধু H2 ট্যাগগুলোর নিচে একটা করে মার্জিন বটম আসছে।
আবার ধরেন আপনি চাচ্ছেন পি ট্যাগ গুলারও মার্জিন বটম হবে, তাই আপনি নিলেন পি ট্যাগ, আবার বললেন মার্জিন বটম হবে কত 15 পিক্সেল। তাহলে দেখবেন যত পি ট্যাগ আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো সবগুলোর নিচে একটা করে কি আসবে, মার্জিন বটম আসবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আপনি H2 কে বললেন মার্জিন বটম হবে, পি ট্যাগ কেও বললেন মার্জিন বটম হবে, দুইটাই কি সেম না? দুইটাকে তাহলে আলাদাভাবে না লিখে আপনি একসাথেও লিখতে পারতেন। যদি একই স্টাইল হয় তাহলে আপনি একসাথে লিখতে পারবেন। সেটা কিভাবে? জাস্ট কমা দিবেন, H2, P, তার মানে H2 কেও ধরলেন, কমা দিয়ে আপনি কাকে ধরলেন, P কেও ধরলেন। এটাকে বলা হয় সিলেক্টর গ্রুপিং। ঠিক আছে, তো আমরা এটা কি করলাম, দুইটা বা তিনটা বা এইভাবে যতগুলো খুশি সবগুলোকে কমা দিয়ে আমরা কি করে দিতে পারি, গ্রুপিং করে দিতে পারি, যদি একই স্টাইল দিতে হয়। সেই ক্ষেত্রে আমার এইটার আর প্রয়োজন নাই। বুঝতে পারছি? ওকে, একটা রিলোড করেন। আচ্ছা, এবার এখানে চলে আসেন, নিচে আসেন এইখানে। আচ্ছা, এই যে এটা বাদ দেন আপাতত, মার্জিন বটম। আচ্ছা, একটা রিলোড করেন, তো ডিফল্ট ভাবে এই। আচ্ছা, এবার এইখানে চলে আসি, আসল জায়গা থেকে ইয়ে হয়ে গেছি। আমরা প্যাডিং কত দিয়েছিলাম, উপরে নিচে 10 আর ডানে বামে 25। একটা রিলোড করেন, এই। এখন আমাদের এই পি ট্যাগের নিচে আমরা একটা মার্জিন যদি দেই, আমরা যদি বলি মার্জিন বটম কত দিতে চাচ্ছিলাম, 35 পিক্সেল, দেখবেন এটা কিন্তু ঠিকই পাইছে, ধাক্কা দিয়ে নিচে নামাই দিছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমরা এটা আপাতত দিব না, সাপোজ আমরা পুরোটাকেই ফেলে দিলাম, এটা আমরা আপাতত দিব না। আমরা কাকে দিতে চাচ্ছিলাম, অ্যাঙ্কর ট্যাগকে। তো আমরা যদি না দিয়ে রিলোড করি তাহলে পাচ্ছি না। অ্যাঙ্কর ট্যাগকে এসে যদি আপনি বলেন যে তোমার মার্জিন কি হবে, বটম নাকি টপ, টপ, তো আপনি মার্জিন টপ দিলেন, এবার আর 35 দিতে হবে না, আপনি ধরেন 15ই দিলেন, 15 পিক্সেল দিলেন। ঠিক আছে, এবার কি ধাক্কা দিবে না ওকে, এই ধাক্কাটা কাজ করতেছে না। আচ্ছা, 35 দিয়ে দেখি কাজ করে কিনা। সাপোজ 35 দিলাম, সেভ করে একটা রিলোড করেন, তো কাজ করতেছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এইটার চাইতে এটা কম শক্তিশালী। উপরটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর নিচেরটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট ব্লক এলিমেন্টকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে কি করতে হবে, এইটাকে এটার মতো শক্তিশালী বানাইতে হবে। তার মানে এইটাকে আপনার ব্লক করে দিতে হবে। তো কোনো ইনলাইন এলিমেন্টকে ব্লক করার নিয়ম হচ্ছে ডিসপ্লে ব্লক করা। মানে ডিসপ্লে হচ্ছে প্রপার্টির নাম আর এর নাম কি, ব্লক। কিন্তু এটা দিলে একটা ঝামেলাও হয়ে যাবে। কি ঝামেলা দেখাচ্ছি, দেখেন আমি এখানে বললাম ডিসপ্লে ব্লক। ব্লক এলিমেন্ট হলে কি করে, পুরো জায়গা দখল করে। এখন দেখবেন আপনার পুরো জায়গা দখল করে ফেলছে। উপরে মার্জিন কিন্তু এবার আমরা ঠিকই দেখতে পাচ্ছি, কিন্তু পুরো জায়গা দখল করাতে আমাদের বাটনটা আর বাটন রইল না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডিসপ্লে ব্লক করব না। ডিসপ্লে ব্লকের মতো এখানে আরেকটা ভ্যালু আছে, যেটা ইনলাইন এবং ব্লক দুইটাই হচ্ছে আপনার মানে কি বলে, দুইটার বৈশিষ্ট্যই সে ধারণ করে, সুষম খাদ্য। ঠিক আছে, তো আপনার এই ইনলাইনেরও হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার ব্লকেরও কিছু বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ ব্লকের মতো শক্তিশালী হবে, কিন্তু ইনলাইনের মতো জায়গা দখল করবে। যতটুকু তার জায়গা দখল করা দরকার ততটুকু করবে। ব্লকের মতো পুরোটা দখল করবে না, তবে ব্লকের মতো শক্তিশালী হবে। ঠিক আছে, দেখতে খাটো হলেও শক্তিশালী। আচ্ছা, তো এইখানে তাহলে আমরা ব্লক না লিখে লিখবো হচ্ছে ইনলাইন ব্লক। এই ইনলাইন ব্লক লিখলে দেখবেন এটা ছোটও হয়েছে, আর উপরে যে মার্জিনটা থাকার কথা সেই মার্জিনটাও এখানে আছে। বুঝতে পারছি? এবার 35 পিক্সেল মার্জিন কি আসলে আমাদের দরকার? আমাদের ওই 15 পিক্সেল দিলেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এবার দেখেন এটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আসি হোভার। হোভার জিনিসটা কি? আমরা যার উপরে মাউস নিয়ে যাই এটাকে বলা হয় তাকে হোভার করা। যার উপর, যেমন এখন আমরা কাকে হোভার করে আছি, দা আর্টিকেল। এখন কাকে করে রাখছি, আরে এখন ওই অ্যাঙ্কর ট্যাগ যে বাটনটা বানাইলাম সেটা। তো অনেক ক্ষেত্রে দেখবেন কি বাটনে হোভার করার পরে চেঞ্জেস হয়ে যায়, মানে কিছু চেঞ্জেস আসছে ওই বাটনের উপরে। তো আমরা চাচ্ছি যখন হোভার করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে যাবে, এরকম আমরা চাচ্ছি। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখন কি আমাদের বাটনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? নাই। কিন্তু হোভার করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আমাকে এই জিনিসটাকে আবার কল করতে হবে সেম ওয়েতে। কন্ট্রোল সি প্রেস করে কপি করে এখানে পেস্ট করলাম।
এবার শুরু কোলন দিয়ে বলবো হোভার। দেখেন এটা হচ্ছে নরমাল ডিজাইন, নরমালি কেমন দেখা যাবে, আর এটা হচ্ছে মাউসটা ওর উপরে নিয়ে যাওয়ার পরে কেমন দেখা যাবে। তাহলে কি করলাম, বক্স 4 এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ তাকে হোভার করলে কি ঘটবে, কোলন হোভার, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি কিছু বলেন, কি বলতে চান। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, তো আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাই, ধরেন সাদা। সাদা দিলে আবার একটা ছোট্ট সমস্যা আছে, দেখেন একটা রিলোড করেন, দেখেন ভিতরে যে লেখাটা ছিল সেটার সাথে মিলে যাচ্ছে, তাহলে লেখাটার কালার আবার আমরা এই কালার করে দিতে চাই। তাহলে এই কালারটা কোনটা, এই যে এইটাকে কপি করেন, আর এইখানে এসে আমরা এখন তাহলে বলবো কালার হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, পাশাপাশি কালারও চেঞ্জ করলাম। এখন যদি রিলোড করেন, দেখেন এখন আমরা যখন হোভার করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যেখানে রেজিস্টার নাও এটা আমরা কি বলে কালারটা চেঞ্জ হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি, ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে এইখানে একটা হচ্ছে লেখা থাকবে লার্ন মোর, একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে যেটার মধ্যে ক্লিক করে সে আরো কিছু জানতে পারবে। এই জন্য আমরা কি করলাম, এইখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ এখানে না, পি ট্যাগের মধ্যে এখানে এসে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ঠিক আছে। ক্লাস হয়ে গেছে দেখি, আচ্ছা এই জন্য ডট, এই যে ডট সহ, তো এই জন্য এখানে একটা স্পেস দেন, আচ্ছা বাদ দেন, আমরা এদিকেও একটা স্পেস দিই। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ শুরু এখানে আর শেষ এখানে, এই মাঝখানে আমরা কি লিখব, লার্ন মোর, আর এইখানে কি দিব, এই হচ্ছে আমাদের লিংক। এখন দেখেন প্রবলেম কি হয়, দেখছেন কেন হইলো, বুঝার কথা সবার, কি প্রবলেম, কারণ হচ্ছে আমরা এইখানে বলছি বক্স 4 এর মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে, তাহলে দেখেন বক্স 4 শুরু হলো এইখানে, শেষ হলো এইখানে, এটার ভিতরে এই হলো একটা অ্যাঙ্কর ট্যাগ, এই হলো একটা অ্যাঙ্কর ট্যাগ, দুইটা অ্যাঙ্কর ট্যাগ পাইছে, তাই সে দুইজনকেই কি করলো, স্টাইলটা দিয়ে দিল। কিন্তু আমাদের উদ্দেশ্য কি এটা ছিল, আমাদের তো এটা বাটন বানানোর উদ্দেশ্য না, বাটন হচ্ছে এইটা, এখানে জাস্ট অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ক্লিক করে রিড মোডে সে যাবে না কি করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা এরকম বাটন রাখতে চাই না। এখন কথা হলো তাহলে কিভাবে কি করব, দুইটাই তো ভিতরে, একটা ওয়ে হচ্ছে এটার আলাদা ক্লাস ব্যবহার করে দেওয়া, তাহলেই হচ্ছে হয়ে যাবে, এটা তো ওই ক্লাস না ব্যবহার করলেই হইলো। আরেকটা হচ্ছে শুধু চাইল্ডকে কল করা, আমরা শুধুমাত্র কি চাচ্ছি, আমরা এইটাকে ধরতে চাচ্ছি, এটাকে কি ধরতে চাচ্ছি না, এই জন্য আমরা শুধু চাইল্ডকে কল করব। শুধু চাইল্ড কি সেটা একটু বুঝেন, দেখেন শুধু চাইল্ড বলতে নিজের চাইল্ড, আপন ছেলে, ঠিক আছে। এই যে দেখেন ডিভ ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের সাথে ওর রিলেশন বেশি নাকি ওর রিলেশন, মানে এই ডিভের সাথে এই অ্যাঙ্কর ট্যাগের রিলেশন বেশি নাকি এই অ্যাঙ্কর ট্যাগের রিলেশন বেশি, নিচেরটা, কেন, এটা সরাসরি ওর চাইল্ড, আর এইটা পি ট্যাগের মাধ্যমে আসছে, বুঝতে পারছেন, তার মানে এটা সম্পর্কে কি নাতি পর্যায়ে চলে গেছে, আর এটা একদম আপন সন্তান। তো যখন আপনি এরকম নিজের চাইল্ডকে কল করবেন, তখন আপনাকে যেটা করতে হবে, এখানে একটা গ্রেটার দেন সাইন দিতে হবে, বা রাইট অ্যাঙ্গেল বলা যেতে পারে, ঠিক আছে। তো আমরা কি করব, বক্স 4 রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্কর ট্যাগ, বুঝতে পারছি। এবার যদি সেভ করেন, এই কথাটার মানে হচ্ছে শুধুমাত্র তার যদি চাইল্ড থাকে অ্যাঙ্কর ট্যাগ, সেটার ক্ষেত্রেই কাজ করবে, ভিতরে অন্য ট্যাগের মধ্যে যদি অ্যাঙ্কর ট্যাগ পাওয়া যায় সেটাকে আর সে ধরবে না। সো এখন যদি আমরা একটা রিলোড করি, এখানে দেখেন এটার ক্ষেত্রে আর কাজ করতেছে না, বাট এটার ক্ষেত্রে কাজ করতেছে, এইটার মধ্যে আবার হোভারে গিয়ে কাজ করতেছে, কেন, কারণ আমরা হোভারে আবার বলছি H4 এর ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হবে, তাহলে আমরা এইখানে এসে আবার কি করব, এইখানে একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিব, তাহলে আমরা যদি এবার একটা রিলোড করি তাহলে এখন আর হোভারেও কাজ করবে না, শুধু এটার ক্ষেত্রে কাজ করবে। এবার যদি এটাকে একটু স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কল করব, বলবো বক্স 4 এর ভিতরে যদি পি ট্যাগ থাকে, তার ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ থাকে, তাহলে এইভাবে কল করেন, ডট বক্স 4 স্পেস পি স্পেস এ। এবার এটাকে কি করতে চান সেটা বলেন, সাপোজ আমি একটা কালার দিতে চাচ্ছি, একটা কালার কোড কপি করে আনেন, ধরেন এইটা এখানে ধরাই দিলাম, সেটা সেভ করলাম,
সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, রিলোড করে হচ্ছে যে আমরা এখানে সেটা দেখতে পাবো। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে তাহলে চাইল্ড সিলেক্টরও দেখে ফেললাম। এবার আমরা দেখব অ্যাট্রিবিউট সিলেক্টর। তবে তার আগে অ্যাট্রিবিউট সিলেক্টরের জন্য ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি শিওর। ভাইয়া ওখানে প্যারাগ্রাফে যে আমরা তো হলো অল ডিগ্রি এগুলো দেখছি, আর আমি তো এরকম হয় যে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এও যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি হবে? ওকে, আমরা এবার একটা কন্টাক্ট ফর্ম তৈরি করব। আরেকটা নতুন ডিভ নিয়ে নেন, ডিভের একটা ক্লাস দেন। এবার ক্লাসের নাম দিলাম কন্টাক্ট। এবার আর বক্স 5 টাইপ দিলাম না, যেহেতু একটা কন্টাক্ট ফর্মই বানাবো তাই নামই দিলাম কন্টাক্ট। তো আমরা হচ্ছে কেন ওই যে একটু আগে বলছিলাম যেই ধরনের কন্টেন্ট রাখবো সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করব। আচ্ছা, এবার এটার মধ্যে আপনি একটা ফর্ম ট্যাগ নেন। যেহেতু আমরা ফর্ম নিব তাই আমরা এখানে একটা ফর্ম ট্যাগ নিলাম। ফর্মের মধ্যে যে অ্যাট্রিবিউটটা আসছে অ্যাকশন, এটা আপাতত ব্যবহার না করলেও চলবে। আচ্ছা, এটা না হয় ব্যবহার করেন, সমস্যা কি? ঠিক আছে, এখানে জাস্ট দেন ইকুয়াল সাইন ডাবল কোটেশন। আপাতত এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম। ওকে, এবার এটার মধ্যে আমরা কাজ করব। প্রথম কাজ, আমরা নাম নিব, ইমেল অ্যাড্রেস নিব, তারপর ধরেন একটা মেসেজ নিব। তিনটা জিনিস আমরা নিব আমাদের ইউজারের কাছ থেকে। তো নামের জন্য আমাদের একটা লেভেল দরকার। তো আমরা এখানে একটা ট্যাগ নিয়ে নিচ্ছি, ট্যাগের নাম হচ্ছে লেভেল। এখানে আমরা লিখলাম ইয়োর নেম, সেভ করলাম। ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করেন তাহলে দেখবেন এই যে ইয়োর নেম আসছে, অনেক কোনায় পড়ে আছে। এটা ঠিক করতে আমরা একটু পরে সিএসএস দিয়ে ঠিক করে ফেলবো। তারপর আমরা কি নিব, একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুটের টাইপ ইকুয়াল টু দিলাম টেক্সট, আর এখানে একটা আইডি ব্যবহার করতে হয়। আইডি আর ফর এই দুইটার মধ্যে কি সেম কিওয়ার্ড ইউজ করতে হয় না? তাই একসাথে কন্ট্রোল ধরে ক্লিক করে নিলাম। এবার জাস্ট লিখে দেন। কি লিখবো? ধরেন ইউজার নেম, যেহেতু নাম নিয়েছি এজন্য নিলাম ইউজার নেম। তারপরে আমরা জাস্ট এইটাকে কপি করে নিব, কন্ট্রোল সি, আর এখানে একটা রিলোড সেভ করে রিলোড দেন দেখানোর জন্য যে এই যে ইনপুটটাও আসছে। এবার আমরা কি করব, কন্ট্রোল ভি, এখানে লিখবো ইয়োর ইমেইল, আর এখানে ইউজার নেম, আর ফর এখানে আমরা কি লিখবো, ইউজার সাপোজ মেইল। আর টেক্সটের পরিবর্তে কি হবে, ইমেইল। ওকে ফাইন, একটা রিলোড করলে আমরা দেখবো এই আসছে। এই বুঝতে পারছি। এবার হচ্ছে 3 নাম্বারটার জন্য এখানে পেস্ট করলাম। ইনপুট ট্যাগ দিব না এই ক্ষেত্রে, এইখানে আমরা নিব হইতেছে ইওর মেসেজ। তো এই জন্য আমরা এখানে একটা টেক্সট এরিয়া ব্যবহার করব। টেক্সট এরিয়া হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগের মধ্যে মূলত আমরা যদি কোনো বড় মেসেজ নিতে চাই তাহলে আমরা এই টেক্সট এরিয়া ব্যবহার করব। তো মেসেজ তো নরমালি ছোটখাটো হবে না, বড় মেসেজ হবে, এই জন্য আমরা এটা ইউজ করব। নেম অ্যাট্রিবিউট কেন ব্যবহার করতে হয় সেটা আমরা জানি। আপাতত আমাদের নেম অ্যাট্রিবিউট না হলেও চলবে, তবে আইডি লাগবে আর ফর লাগবে। তো আমরা এখানে ফর আর আইডি দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে মেসেজ, আর এখানে আমরা লিখবো ইয়োর মেসেজ। এখানে দুটো অ্যাট্রিবিউট আসছে, একটা হচ্ছে কলস আর একটা হচ্ছে রোজ। এই কলস হচ্ছে কলামের জন্য। তো দেখেন এই বাম পাশে এটা যত বাড়াবেন এটার কলাম তত বাড়বে। যেমন আমি 30 কে 50 করে দিলাম, এখন এটা রিলোড করেন, দেখেন এটা আরো বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে রো এর জন্য, যেমন আমি যদি এখানে কমিয়ে দিই তাহলে দেখবেন এটা হাইটটা কমিয়ে ফেলবে, দেখছেন। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে 50 না রেখে যেমন ছিল 30 রাখলাম, এটা 7 থাকুক। ফাইনালি আমাদের কি দরকার, একটা বাটন। তো আমরা ফাইনালি একটা ইনপুট ট্যাগ নিব। এখানে টাইপ ইকুয়াল টু কি হবে, সাবমিট, আর একটা ভ্যালু দিতে হয় না। এখানে লেখেন সেন্ড মেসেজ, সেভ করলাম আর একটা রিলোড করলাম। তো এখানে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এবার আমরা কি করব, এই পুরো ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। পুরো ডিভের নাম কি, কন্টাক্ট। তো আমরা এখানে চলে আসি, এখানে এসে বলি
হ্যাশ না ডট কন্টাক্ট। তারপর আমরা যেটা করব সেটা হইতেছে এই ডট কন্টাক্টের পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, বা কিংবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড লিখলেও কাজ করবে, ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও কাজ করবে। আমি এখানে এই কালারটাই দিলাম। এখন যদি আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এবার বলেন তোমার একটা মার্জিন হবে, এখানে বললাম মার্জিন হবে, উপরে নিচে দিলাম 100, আচ্ছা মার্জিন উপরে দিলাম 0, ডানে বামে দিলাম 0, আর নিচে দিলাম 100 পিক্সেল, কারণ উপরে মার্জিনের প্রয়োজন নাই, নিচে আছে এই জন্য দিলাম শুধু নিচে। ওকে, আচ্ছা ভালো কথা। এবার আসি, এই যে এগুলা সবাই পাশাপাশি আছে, কি করতে হবে? আলাদা করতে হবে। আমরা এক লাইনে চাই না, তো আলাদা করার জন্য কি করতে হয়? বিআর ট্যাগ ইউজ করতে হয়। তবে আমরা এখন আর বিআর ট্যাগ ব্যবহার করব না, কারণ আমরা এখন সিএসএস পারি। আমরা এখন এই কাজগুলো সিএসএস এর মাধ্যমে করব। এগুলো সবাই পাশাপাশি আছে কারণ এটা সবাই ব্লক এলিমেন্ট, আর এগুলোকে আমরা এখন ইনলাইন বানায় ফেলবো। তো ইনলাইন বানানোর জন্য কি, সরি এগুলো ইনলাইন এলিমেন্ট ব্লক বানায় ফেলবো, মানে আমি উল্টা বলছি আর কি। আচ্ছা যাই হোক, তাই এগুলো ইনলাইন এলিমেন্ট গুলোকে ব্লক বানানোর জন্য কি করতে হয় সেটা আমরা জানি, তো একটু আগে দেখে আসছি। তাহলে আমরা বলবো এটাকে ব্লক করব, এটাকে করব, এটাকে করব, সবগুলোকে আমরা ব্লক করে দিব। এখানে কিন্তু আবার ইনলাইন ব্লক করলে চলবে না, কারণ ইনলাইন ব্লক কি করে? ছোটই তো থাকে, পুরো লাইন তো দখল করে না। কিন্তু আমাদের দরকার ওরা যেন পুরো লাইন দখল করে, তাহলেই ওরা উপরে নিচে আসবে। আচ্ছা, তো আমরা প্রথমে আসেন লেভেল যেগুলো আছে এগুলাকে ইনলাইন করে ফেলি, ঠিক আছে? তো এই জন্য আমি এখন কল করব, এখানে কল করব ডট কন্টাক্ট স্পেস লেভেল ট্যাগ। এবার এখানে বলেন তোমার ডিসপ্লে কি হবে? ব্লক। সেভ করে দেন, ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন, দেখেন লেভেলগুলো সব ডিসপ্লে ব্লক হওয়াতে এই ইনপুট আর লেভেলের পাশে নাই। এই লেভেল ডিসপ্লে ব্লক, এটাও পাশে নাই। আমরা কোন লেভেলকে করছি ব্লক? সবগুলাকে। আমরা কি বলছি? কন্টাক্টের ভিতরে যদি লেভেল থাকে। আচ্ছা এখানে দেখেন, আমরা কিন্তু কন্টাক্টের ভিতরে ফন্ট, তার ভিতরে লেভেল বলতে পারতাম, বলি নাই কেন? কারণ একই তো কথা, বুঝতে পারছি? আমরা যদি এই কথাটাও লিখতাম কন্টাক্ট স্পেস ফন্ট স্পেস লেভেল, কি হবে? একই কথা। আমরা যদি রিলোড করি দেখবে একই জিনিস ঘটতেছে। এই জন্য শুধু শুধু এক্সট্রা একটা ট্যাগ লেখার কি দরকার? কষ্ট কমলো, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন লেভেলের কালার চেঞ্জ করেন। বলেন লেভেলগুলোর কালার আমরা সাদা করে দিতে চাচ্ছি, দিলাম সাদা করে। এবার একটা রিলোড করেন, সাদা হয়েছে। আচ্ছা, এখন ইনপুটগুলোকে ধরবো, কারণ লেভেল ডিসপ্লে ব্লক হয়েছে। এই লেভেলের পরে একটা ইনপুট ছিল, তাই পাশে থাকতে পারে নাই, ইনপুটটা নিচে আসছে। এই লেভেল আবার ডিসপ্লে ব্লক, তাই এটাও পাশে থাকে নাই, নিচে আসছে। এই লেভেল ডিসপ্লে ব্লক, এটাও পাশে থাকে নাই, নিচে আসছে। শেষের গুলা মাঝখানে কোনো লেভেল নাই, যার ফলে কি হয়েছে? দুজনই পাশাপাশি আছে। আমাদের এগুলো দেখার দরকার নেই। আমরা কি করব? সবগুলোকে ডিসপ্লে ব্লক করে দিব, কিন্তু একটাকে ডিসপ্লে ব্লক করব না। কোনটারে? এইটাকে ডিসপ্লে ব্লক করব না, কারণ এটাকে আমরা যে এইরকম বাটন বানাবো। কারণ এটাকে যদি ডিসপ্লে ব্লক করি তখন এটা কি হবে? এরকম হবে না, ঠিক আছে? তো আমরা যখন বর্ডার টর্ডার দিব তখন ফুল উইথ হয়ে যাবে। নর্মালি এরকমই থাকবে ডিসপ্লে ব্লক করলেও, কিন্তু যখন আমরা বর্ডার দিব তখন এই যে একটু আগে এটা যেমন ওই যে ফুল উইথ হয়ে গেছিল, তখন এরকম ফুল উইথ হয়ে যাবে। কিন্তু আমাদের কি এরকম ফুল উইথ দরকার নাই। আচ্ছা, আমরা তাহলে শুধুমাত্র এইটাকে ধরবো, এইটাকে ধরবো, আর এইটাকে ধরবো, তাই না? আপাতত এইটার কথা ভুলে যান, আমরা কি ধরবো? ইনপুট গুলাকে ধরবো, তাই না? আচ্ছা, এখন আপনি যদি এখানে এসে বলেন ডট কন্টাক্ট স্পেস ইনপুট, এর মানে কি? কন্টাক্টের ভিতরে ইনপুট। কোন ইনপুটকে ধরলাম? সবগুলাকেই তো ধরা হলো। আমরা যদি এই অবস্থায় বলি যে ইনপুট তোমার ডিসপ্লে ব্লক হবে, তাহলে দেখেন সবগুলাই কি ডিসপ্লে ব্লক হবে? কিন্তু আমাদের উদ্দেশ্য কি? শেষেরটাকে ব্লক করার দরকার নাই, আমাদের শুধু কি দরকার? উপরের দুটো ইনপুটকে দরকার।
ইভেন উপরের দুটো ইনপুটকে আমরা আরেকটা জিনিস চাই, সেটা কি উইথ বাড়াতে। আমরা চাই যে তোমাদের উইথ 100% হবে, মানে ডিভ যতটুকু আছে ততটুকু হবে, অর্থাৎ একদম শেষ পর্যন্ত হবে। দেখেন এই যে দেখেন সবগুলা শেষ পর্যন্ত হয়ে গেছে, নিচের বাটনটা পর্যন্ত শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু নিচের বাটনকে কি আমরা চাইছি? চাই নাই। আচ্ছা, ডিভকে এত বড় রাখবো না, যেটার মতো ছোট করব, তাহলে আমাদের ডিভ কোনটা? এইটা। তাহলে এইখানে এসে আমরা বলবো যে তোমার একটা উইথ হবে 40%, একটা প্যাডিং হবে উপরে নিচে 50 পিক্সেল আর ডানে বামে 40 পিক্সেল, আর মার্জিন উপরে নিচে 0, ডানে বামে কি? আচ্ছা দিচ্ছি এটা পরে, একটা রিলোড করেন। উইথ কমছে আর প্যাডিং আসছে, এইটুকু তো সবাই বুঝছি। আচ্ছা এবার আসি মার্জিনে দিয়ে মাঝখানে নিব। তাহলে মার্জিন মাঝখানে নেওয়ার জন্য কোন দিকে অটো করতে হবে? ডানে বামে। এখানে 3টা ভ্যালু আছে, কোনটা ডানে বামে? মাঝখানেরটা না প্রথমেরটা নাকি শেষেরটা? মাঝেরটা কি? ডানে বামে। তাহলে এটা কি? এটা উপরে নিচে, তাহলে এটা কি? আচ্ছা এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে ডানে বামে, সেটা হচ্ছে নিচে। তাহলে আমরা এইখানে ব্যবহার করব ডানে বামে, তার মানে এই জায়গাটায় হবে অটো। এখন একটা রিলোড করলে দেখবো এই যে মাঝখানে আসছে। ঠিক আছে, ওকে। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমরা এই যে 3টাই যে ফুল উইথ হয়েছে, 3টাকে আমরা ফুল উইথ রাখতে চাচ্ছি না, আমরা চাই কি শুধু উপরের 2টা থাকবে। তাহলে আমাদের এখানে শুধু ইনপুট লিখলে হবে না, আমরা তাহলে কাকে ধরবো? এইটাকে ধরবো আর এইটাকে ধরবো। তো আসেন প্রথমে এইটাকে ধরি। ঠিক আছে, এবার আমরা দেখবো অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা কিন্তু এখানে কোনো ক্লাস ব্যবহার করি নাই বা কোনো চাইল্ডের মাধ্যমেও ধরতে যাব না, আমরা এখানে কি করব? অ্যাট্রিবিউটের মাধ্যমে ধরবো। দেখেন এটাও একটা ইনপুট, এটাও একটা ইনপুট, এটাও একটা ইনপুট, কিন্তু সবগুলার একটা জায়গায় একটু ডিফারেন্স আছে। এখানে একটা অ্যাট্রিবিউট আছে যার ভ্যালু হচ্ছে টেক্সট, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে যার ভ্যালু হচ্ছে ইমেল, এখানে আরেকটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে সাবমিট। তো আমরা এখন কি করব? টাইপ ইকুয়াল টু একটা টেক্সট, একটা ইমেল আর একটা সাবমিট। আমরা এখন বলবো কন্টাক্টের মধ্যে ওই ইনপুটটাকেই ধরতে চাই যার টাইপ ইকুয়াল টু টেক্সট। এই জিনিসটা বলার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা স্পেস দিয়ে দেন, এই জায়গাটায় আসেন, এখানে ইনপুটের ঠিক পরেই আপনি একটা থার্ড ব্র্যাকেট দিবেন, স্পেস দিবেন না, একসাথে থার্ড ব্র্যাকেট দিবেন। এইখানে লিখবেন টাইপ ইকুয়াল টু টেক্সট। বুঝতে পারছি? কোটেশন দিবেন না। এইখানে যেমন এখানে কোটেশন আছে, এখানে কিন্তু কোনো কোটেশন হবে না। হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে, কিছুই কাজ করবে না। একটা রিলোড করেন, দেখেন ডিসপ্লে ব্লক আর উইথ 100% এটা কিসে কাজ করতেছে? শুধু টেক্সটের ক্ষেত্রে কাজ করতেছে। আমরা যদি এখানে টেক্সট না লিখে কি লিখি? ইমেল, তাহলে কোনটার ক্ষেত্রে কাজ করবে? মাঝেরটার ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি লিখবো? টেক্সট টাইপ ইকুয়াল টু টেক্সট। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমরা কি শুধু এটাকেই উইথ 100% করতে চাই? নিচেরটাকেও তো করতে চাই, তাহলে আমরা নিচেরটাকেও ধরতে পারি। তাহলে সেম জিনিসটাকেই আমরা জাস্ট কপি করে গ্রুপিং করতে পারি। আলাদা লেখার দরকার আছে? দুটো তো সেম স্টাইল হবে, তাই আমরা কমা দিয়ে নিচে দিয়ে দিলাম, তাহলে লাইনটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, নিচে দিলে কোনো সমস্যা নেই, শুধু কমা দিতে হবে। আর এখানে অবশ্যই কি হবে? টাইপ ইকুয়াল টু ইমেল। এবার দেখবো দুজনের ক্ষেত্রে সেম। এবার আমরা একটু দুজনের ক্ষেত্রে নিচে একটা মার্জিন দিব, তাহলে আমরা এখানে লিখতে পারি মার্জিন বটম ধরেন 15 পিক্সেল। রিলোড করলাম, আসছে। এবার আমরা এই যে এগুলা একদম চিকন চিকন লাগতেছে, একটু মোটা করতে চাই, তাহলে ভিতরে স্পেস বাড়াইতে হবে, তার মানে কি? প্যাডিং। তাই আমরা এখানে এসে লিখব প্যাডিং হবে, সাপোজ চারপাশেই দিলাম 5 পিক্সেল। এখন যদি একটা রিলোড করেন, দেখেন এবার একটু মোটা হয়েছে, এবার দেখতে মোটামুটি আগের তুলনায় একটু ভালো লাগতেছে। লেভেল গেল, লেভেল তারপরে হইতেছে। আচ্ছা লেভেলের নিচে যদি একটু মার্জিন দিতে চান তাহলে সেটাও করতে পারেন। লেভেল কোথায়? এই যে। আচ্ছা লেভেলের নিচে মার্জিনও দিতে পারেন, আরেকটা জিনিস দিতে পারেন, সেটার নাম হচ্ছে লাইন হাইট। এই মার্জিন বটন তো সবাই বুঝি, লাইন হাইটটা একটু দিয়ে দিই। লাইন হাইট বলে একটা প্রপার্টি আছে, এখানে দিলেন ধরেন
2em সেভ করে একটা রিলোড করলাম, দেখেন একটা আসছে। এখন em কি? em হচ্ছে আরেকটা ইউনিট, পিক্সেলের মতো। 16 পিক্সেলে 1 ইউনিট হয়, সরি 1 em হয়, ঠিক আছে? তো আমরা যাই কি দিলাম, 2em দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, আপনি চাইলে একটু কমও দিতে পারেন, যেমন ধরেন 1.6। এবার একটু রিলোড করেন, কমে আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা এটা দিলাম। এবার আসি আমরা টেক্সট এরিয়ার ক্ষেত্রে। টেক্সট এরিয়াকেও আমি চাই এদের মতো স্টাইল করতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে কমা দিয়ে টেক্সট এরিয়াকে কল করতে পারি, কমা দিয়ে নিচে বলতে পারি ডট কন্টাক্ট স্পেস টেক্সট এরিয়া। সমস্যা আছে? এখানে তো আর অ্যাট্রিবিউট ধরার দরকার নাই, টেক্সট এরিয়া তো একটা ট্যাগ। আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখব ওদের মতো এটারও স্টাইল হয়ে গেছে, ঠিক আছে? এবার ফাইনালি শুধু বাকি থাকলো এইটা। এখন এইটাকে কল করব কিভাবে? ডট কন্টাক্ট স্পেস ইনপুট, তারপরে থার্ড ব্র্যাকেট টাইপ ইকুয়াল টু সাবমিট, শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করতে চান সেটা বলে দেন। প্রথমে বলেন তোমার একটা বর্ডার হবে। এটারে যদি আগেরটার মধ্যে ডিজাইন করে দিই, এটাতে যদি ক্লাস নাম দেই, কোনটা? এই যে সেম মেসেজ এই বাটনটারে আগেরটার ক্লাসের মধ্যে তো ডিজাইন করব, তো ক্লাস নাম না দিলে তো হয়তো চলবে না। আগেরটার ক্লাস, ও আচ্ছা, উপরে যে ক্লাস আছে, হ্যাঁ সেটা দিলেও হবে, কিন্তু আমরা তো উপরে একটা ক্লাস দেই নাই, আমরা তো শুধু অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করছি, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে 1 পিক্সেল দিলাম, সলিড দিলাম, হ্যাশ দিলাম, এফএফএফ দিলাম। এবার দেখবেন একটা বর্ডার আসবে। আচ্ছা, বর্ডারটা পরে দেই, কারণ বর্ডার একটা থাকে ডিফল্ট, এটা বাদ দেন, দেখাচ্ছি। দেখেন কিছুই নাই এখন, কিছুই নাই না, মানে আগের মতো আছে। এবার প্রথমে বলেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, দেখছেন? আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার রাখছিলাম, আমরা এটার মতোই চাচ্ছি, তার মানে ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার দিব না। তার মানে কি করব? ট্রান্সপারেন্ট। এটা মানে হচ্ছে স্বচ্ছ, কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। এখন একটা রিলোড করলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। আর কালারটা কি? কালো। এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে কি করব? কালার দিব সাদা। এখন যদি একটা রিলোড করি তাহলে আমরা কালার পাচ্ছি। এবার দেখেন এটার চারপাশে একটা বর্ডারের মতো আছে, এইটাকে আমরা বাদ দিব, আমরা বলবো আমাদের মতো বর্ডার হবে 1 পিক্সেল সলিড সাদা। এখন একটা রিলোড করেন, এই যে আসছে। এবার কি করব? প্যাডিং দিব। এবার বলেন যে তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল। এবার একটা রিলোড করেন, দেখেন এই যে আমাদের এটাও চলে আসছে। সো আমাদের মোটামুটি এটাও হয়ে গেছে। এবার শুধুমাত্র কি দরকার? এটার মতো একটা হোভার দরকার। তো হোভার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই জিনিসটাকে আবার কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, দেন কোলন দিয়ে কি লিখতে হবে? হোভার। এবার এটার মধ্যে কি দিবেন? ওই যে অ্যাঙ্কর ট্যাগে যেটা ছিল ওইটাকে নিয়ে আসি, চলেন। অ্যাঙ্কর ট্যাগকে যে এই যে হোভার করছিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা ছিল আর কালার ওই যে ওই কালো কালারটা ছিল আর কি, কালো বা ওটা কি কালার বলে জানি না, একটা কালার হইলেই হইল। একটা রিলোড করেন, তো দেখেন এখন যখন আমরা হোভার করতেছি তখন এই হচ্ছে এটার মতো। তবে একটা জায়গায় খানিকটা ডিফারেন্স আছে, এখানে আর এইখানে। কি জিনিসটা? এই যে আমরা যখন এইটার উপরে মাউস নিয়ে যাচ্ছি আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এইটার মধ্যে সেটা আসতেছে না। এখানে চেঞ্জ হচ্ছে কারণ এটা অ্যাঙ্কর ট্যাগ আর এটা ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগে ডিফল্ট ভাবে চেঞ্জ হয় না, অ্যাঙ্কর ট্যাগে ডিফল্ট ভাবেই চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কার্সরটা চেঞ্জ করে দিতে হবে। এজন্য আমরা এখানে আরেকটা নতুন প্রপার্টি লিখবো যেটার নাম হচ্ছে কার্সর, আর এখানে লিখবো পয়েন্টার। সেভ করে একটা রিলোড করে দিবেন। এখন যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে দেখবো যে হ্যাঁ আমাদের এটা কার্সর চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা একটা কন্টাক্ট ফর্মও ডিজাইন করে ফেললাম, বুঝতে পারছি? তো আজকে আমরা প্রথমবারের মতো কিছু হালকা পাতলা ডিজাইন দেখলাম, ঠিক আছে? তাই এবার আপনাদের কাজ হইতেছে আপনারা কি করবেন, এবার ডিজাইন করা শুরু করবেন একটু একটু করে। আচ্ছা, ওকে,
আমরা আজকে যে ডিপগুলো নিলাম সবগুলো উপরে নিচে ছিল, একটা ডিপও হচ্ছে আমরা বাইরে ব্যবহার করি নাই। এবার আমরা কিছু জিনিসপত্র একটু টুকিটাকি দেখে রাখি। ডিপের এই যে কোনাগুলো আছে না, এগুলোকে রাউন্ড করা যায়। এগুলোকে রাউন্ড করার জন্য আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি। শুধু ডিপ না, আপনি যদি এটার কোনাগুলো সাপোজ এই বাটনটাকে আমরা হচ্ছে এখন একটু রাউন্ডেড করব, তাহলে এই বাটনের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা ওই বাটনে চলে যাই, এই যে এটার মধ্যে, ঠিক আছে? তো এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। আমরা এখানে লিখব বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস 4টা ভ্যালু দেওয়া যায়। প্রথম ভ্যালু হইতেছে ধরেন 5 পিক্সেল। আচ্ছা, একটা ভ্যালু দেই, তারপরে বুঝবেন। একটা ভ্যালু দিয়ে যদি একটা রিলোড করি তাহলে দেখবেন এটা 4 কোণা একটু রাউন্ড হয়ে গেছে, তাই না? আচ্ছা, যদি দুইটা ভ্যালু দেন, ধরেন একটা 5 পিক্সেল দিলাম আর একটা 10 পিক্সেল দিলাম, এবার একটা রিলোড করেন, দেখেন দেখেন এই যে দুইটা কোণা, এই দুইটা কোণা কিন্তু 5 পিক্সেল পাচ্ছে প্রথম ভ্যালুটা, আর এই দুইটা 10 পিক্সেল পাচ্ছে। কিভাবে বুঝলাম? একটা বেশি আর একটা কম, তাই না? এই যে এই পাশেরটা একটু কম রাউন্ড হয়েছে আর এটা একটু বেশি রাউন্ড হয়েছে, তাহলে এই দুইটা কোণা একরকম। যদি 3টা দেই, এবার দিলাম হচ্ছে ধরেন 20 বা 15 পিক্সেল, তাহলে কি ঘটবে? দেখেন প্রথম হচ্ছে 5 পিক্সেল, এটা 10 পিক্সেল, এটাও 10 পিক্সেল, আর এটা শুধু এটা কি আসছে 15 পিক্সেল। তাহলে প্রথমটা এইটা, দ্বিতীয়টা এইটা, দ্বিতীয়টা মানে এই দুইটা কোণা, আর 3 নাম্বারটা হচ্ছে এইটা। এবার আমরা চতুর্থটা ব্যবহার করব, মানে 4 নাম্বারটা, এখানে দিলাম 20 পিক্সেল, সেভ করলাম আর ব্রাউজারে এসে রিলোড করলাম, তাহলে দেখেন শেষেরটা এই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাটন বর্তমান। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা তেরা বেড়া হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে হইতেছে 10 পিক্সেল করতে পারি, আর এটাকে আমরা 20 পিক্সেল করতে পারি, বাকি দুইটাকে বাদ দিয়ে দিতে পারি। মানে দুই মাথা একরকম আর দুইটা মাথা আরেক রকম, এরকম। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, এটাকে 5 পিক্সেল দেন, এটাকে দিলাম 5 পিক্সেল, আর এইগুলাকে দিলাম 20 পিক্সেল। এটাও ভালো লাগতেছে না, 10ই মনে হয় ভালো লাগতেছিল, বা 10 থেকে একটু বেশি দিয়ে দেখি, দাঁড়ান, ধরেন এরকম আর কি। ঠিক আছে, আবার আপনি চাইলে এই যে রেডিয়াসটা, এটা এই নরমাল ডিজাইনে ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন হোভারে এসে। তাহলে কি ঘটবে? এই জিনিসটা যখন হোভার হবে তখন এটা চেঞ্জ হবে, এর আগে এটা চেঞ্জ হবে না। এটা আরো স্মুথ করা যায়, সেটা আমরা আরো পরে শিখবো। আচ্ছা, তো আমরা আপাতত এখানে সেভ করে দিলাম। জাস্ট আমরা এখান থেকে কি দেখলাম? তাহলে বর্ডার রেডিয়াসের ব্যবহারটা দেখলাম। তো বর্ডার রেডিয়াস আপনি যে কোনো ইমেজ কিংবা ডিভ কিংবা এই জাতীয় হচ্ছে যে আপনার আইকন, কি বলে আইকন বলে, বাটন, এসব জায়গায় আপনি বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারবেন। এগুলো সামনে দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শ্যাডো। ঠিক আছে, তো শ্যাডো জিনিসটা কি? এগুলো দেখায় রাখি, এগুলো ছোট ছোট বিষয়। ধরেন এই বক্সের আমরা একটা শ্যাডো দিতে চাচ্ছি, ছায়া আর কি। তো ছায়া হচ্ছে সবসময় কোনাকাঞ্চিতে পড়ে, ঠিক আছে, একদম চারদিকে, মানে এখানে দাঁড়াইছেন, আপনার ছায়া কিন্তু চারদিকেই পড়বে না, আপনাকে যে কোনো একটা অক্ষ বরাবর পড়বে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তো আমাদের এখানে আমরা যদি শ্যাডো দিতে চাই, আমাদেরকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ মেনে তারপরে শ্যাডো দিতে হবে। তো সেটা কিভাবে? এই ডিভের ক্ষেত্রে দিতে চাই। তো ডিভের নাম কি ছিল? বক্স 4। আচ্ছা, বক্স 4-এ দিব না, কারণ আছে। কেন দিব না সেটা পরে বলতেছি। কন্টাক্টে দিব, এই ডিভের মধ্যে দিব। এইখানে এসে আপনাকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে বক্স শ্যাডো। কি নাম দিবেন? বক্স শ্যাডো। এবার বুঝছেন এখানে ওইখানে দেই নাই কেন? অনেকের মাথার মধ্যে চলে আসতে পারে বক্স 4 নাম দেখেই মনে হয় বক্স শ্যাডো দিতে হয়। ব্যাপারটা এরকম না। যে কোনো ডিভকে বা ইমেজকে যদি আপনি শ্যাডো দিতে চান, তাহলে আপনাকে প্রপার্টি ব্যবহার করতে হবে বক্স শ্যাডো। আর সেম জিনিসটাই আপনি যদি টেক্সটের ক্ষেত্রে দিতে চান, তাহলে আপনাকে লিখতে হবে টেক্সট শ্যাডো। যেমন H2, H5, মানে এই জাতীয় H1, এই জাতীয় কোনো টেক্সটকে যদি দিতে চান, তখন কি দিবেন? টেক্সট শ্যাডো। আর যদি কোনো ডিভকে বা ইমেজকে দিতে চান, তাহলে দিতে হবে বক্স শ্যাডো। তো আপনি এখানে লিখবেন বক্স শ্যাডো, এখানে কিছু ভ্যালু আসবে। প্রথম ভ্যালু দিলাম 5 পিক্সেল, দ্বিতীয় ভ্যালু দিলাম 5 পিক্সেল, তৃতীয় ভ্যালু দিলাম 5 পিক্সেল, চতুর্থ একটা ভ্যালু আছে যেটা এখন দিব না, পরে দিচ্ছি। সেভ করেন, এখানে একটা রিলোড দেন, দেখেন অলরেডি এখানে একটা শ্যাডো পড়ে গেছে। ঠিক আছে, তো প্রথম ভ্যালুটা কি কাজ করে? এটা কাজ করে এক্স অক্ষ বরাবর। তো আমরা যদি
আমরা যদি এখানে 5 কে 15 করে দেই তাহলে দেখবেন এই শ্যাডোটা এদিকে বেড়ে গেছে, ঠিক আছে। আর যদি 10 কে 15 করে দেই বা 10 কে 20 করে দেই তাহলে যেটা হবে দেখবেন শ্যাডোটা নিচের দিকে নামতেছে। তার মানে বুঝলাম প্রথমটা হচ্ছে ডান দিকে যায় আর দ্বিতীয়টা হচ্ছে নিচের দিকে যায়। 3 নাম্বারটা কোন দিকে যায়? 3 নাম্বারটা কোনো দিকে যায় না, এটা মূলত হচ্ছে আপনার শ্যাডোটাকে ব্লার করে, আপনার শ্যাডোটাকে ছড়ায় দেয়, স্প্রেড করে। তো আপনি স্প্রেড করার জন্য আপনি 3 নাম্বারটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে দিলাম 30 পিক্সেল। এখন যদি আপনি একটা রিলোড করেন দেখবেন এটা অনেক বেশি ব্লারি হয়েছে আর একটু ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার স্প্রেড করার জন্য আপনি মূলত বা ব্লার করার জন্য আপনি মূলত এই 3 নাম্বার ভ্যালুটা ব্যবহার করবেন। চারপাশে শ্যাডো দেওয়া যাবে না? বক্সের চারপাশে শ্যাডো দিতে গেলে আপনাকে এইটাকে বাড়ায় দিতে হবে, বাকি সবগুলোকে 0 করে দিতে হবে, ঠিক আছে। আসতেছে একটু পরে। আর একটু আগে প্রথমেই উত্তর দিয়ে নিচ্ছি এটার শ্যাডো কোন দিকে আসে, যখন একটা অক্ষ বরাবর আসে মানে চারদিকে শ্যাডো ফেলে দেবো না, এই দেখি তো আমার চারদিকে শ্যাডো কই, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তো যাই হোক শ্যাডো কিন্তু আপনাকে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যাবে, এটা মাথায় রাখতে হবে। যদিও আমরা চারপাশে খানিকটা দিতে পারি আর সেটার জন্য আমাদের সবগুলো 0 করে এইটাকে হচ্ছে আমরা বাড়ায় দিব। এটা বাড়ায় দিলে কি হবে, একটু ছড়ায় যাবে হালকা, দেখাচ্ছে একটু পরে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে শেষ ভ্যালুটা একটু দেখি, এটা হচ্ছে কালার। এখানে সাপোজ দিলাম রেড, আচ্ছা রেড না দিয়ে আমরা আমাদের তো ওপেন করাই আছে, ধরেন আমরা এটাকে কপি করলাম। যদি এরকম রেড কালারের শ্যাডো জীবনেও দিবেন না, এটা দেখতে খুবই বিদঘুটে লাগবে। একটা রিলোড করেন, এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা ওকে, বুঝছি তো। এবার আসি প্রথম ভ্যালুটা, যদি আমি ডান দিকে না দিয়ে বাম দিকে দিতে চাই তখন আমরা এখানে নেগেটিভ ব্যবহার করব, নেগেটিভ ভ্যালু দিব, তাহলে দেখবেন এটা উল্টা দিকে যাবে। আর সেম ভাবে এটাকে যদি উপরের দিকে নিতে চাই এবার তাহলে আমাদের পরের ভ্যালুটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এবার একটা রিলোড করেন, এই বুঝতে পারছি। আচ্ছা তো এই হচ্ছে বিষয়, আমরা যদি উপরে নিচে নিয়ে আসতে চাই। এবার আসি যদি আমরা কি করতে চাই, চারদিকে দিতে চাই, তাহলে আমরা কোনো দিকেই শ্যাডোটাকে দিব না, দুই দিকেই কি রাখবো, 0 রাখবো। এবার একটা রিলোড করেন, ঠিক আছে। তখন 0 থাকবে, কিন্তু এই যে আমরা 30 পিক্সেল করে দিছি এটা হচ্ছে ছড়ায়, ওই যে 30 পিক্সেল করানোতে এটা এবার 0 থেকেও কিছুটা বাইরের দিকে ছড়াচ্ছে। আর কালারটা অবশ্যই এই জাতীয় কালার না দিয়ে এই জাতীয় কালার দিবেন আর কি, এই ধরনের কালারটা দেওয়াটাই ভালো হবে, কারণ শ্যাডোর কালার এরকম লাল নীল বেগুনি থাকে না, ঠিক আছে। আচ্ছা এটা বেশি হালকা হয়ে গেছে, ব্ল্যাক পেজে খাপ লাগবে না, কালারটা হ্যাঁ একটু ডিসকো লাগবে, তোমার খাপ লাগবে না, মানে ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয় আচ্ছা আচ্ছা তোমার কিন্তু খাপ লাগবে না। আচ্ছা ডিসকো আচ্ছা আমরা কোনটা দিছি, কোথায় দিছি, ওরে মা কয়েক শত জায়গায় দিয়ে দিছি। এই আচ্ছা যাই হোক, এরকম আর কি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েন। এইসব শ্যাডো ট্যাডো দেখতে আমার খুব একটা ইয়া লাগে না। আচ্ছা এই হচ্ছে বিষয়, শ্যাডোর বিষয়টা দেখলাম। এই শ্যাডো কিন্তু আপনার এমন একটা প্রপার্টি যে এটা কিন্তু সব ব্রাউজারে আবার সাপোর্ট করে না, ঠিক আছে। সেজন্য আপনাকে প্রিফিক্স সেট করতে হয়। তো প্রিফিক্স কি সেটা আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখলাম।